হ্যালো এভরিওয়ান, আশা করি সকলেই ভালো আছো। আজকে আমরা বায়োকেমিস্ট্রিতে ফার্স্ট চ্যাপ্টার তোমাদের যেটা আছে বায়োফিজিক্স, সেখানে সলিউট এবং বাফারটা একসাথে আলোচনা করব। ইতিমধ্যে আগে একটি ভিডিওতে আমি অ্যাসিড বেস পিএইচ নিয়ে আলোচনা করছি। আজকেরটা আমরা সলিউশন এবং বাফার নিয়ে আলোচনা করব। তো বরাবরের মতো আমি তোমাদের সাথে আছি শুভজিৎ বন্দ্যোপাধ্যায়, ঢাকা মেডিকেল কলেজ, K81 ব্যাচ। তো আমরা ফার্স্টে সলিউশনে আসি। সলিউশনের ডেফিনিশনটা আমাদের জানতে হবে। সেটা কি? সলিউশন ইজ এ হোমোজেনাস মিক্সচার অফ টু অর মোর সাবস্টেন্সেস। এখানে কি থাকবে? এটা হোমোজেনাস মিক্সচার। তো ফার্স্টে আমরা তাহলে একটু হোমোজেনাস মিক্সচারটা পড়ে আসি। এটা কি? হোমোজেনাস মিক্সচার ইজ দ্য মিক্সচার অফ টু অর মোর সাবস্টেন্সেস শোয়িং অল থ্রু সেম কম্পোজিশন। মানে এটা আমি তোমাদের ইজি ভাবে বলি। সাপোজ চিনি শরবত করবা তুমি বাড়িতে। তো চিনির শরবতে কি হয়? পানির মধ্যে চিনিটা গুলতে হয়। তাহলে এখানে কি হয়? চিনি শরবতের কিন্তু ফুল পোর্শন জুড়েই চিনির অ্যামাউন্টটা সেম থাকে। কিন্তু যদি তুমি ঝালমুড়ি তৈরি করো, তাহলে কিন্তু ওখানে চানাচুর আর মুড়ি সব জায়গায় কিন্তু সেম অ্যামাউন্টে থাকে না। কিছু জায়গায় চানাচুর একটু বেশি থাকে, কিছু জায়গায় কম থাকে। তাহলে এই যে ফার্স্ট যেটা আমি বললাম চিনি শরবত, এটা হচ্ছে হোমোজেনাস মিক্সচার। আর সেকেন্ডটা যে ঝালমুড়ি, ওটা হচ্ছে হেটারোজেনাস মিক্সচার। তাহলে আমাদের সলিউশনটা অবশ্যই একটা হেমোজেনাস মিক্সচার হবে। এখানে কি থাকবে? টু অর মোর সাবস্টেন্স। সলিউশনে আমরা মেইনলি জানি সলিউট এবং সলভেন্ট এই দুইটা থাকে। তো এখানে সলিউট হিসেবে কিন্তু সলভেন্ট হিসেবে কিন্তু একের অধিক উপাদান থাকতে পারে। এটা আমরা একটু পরে বলছি। তো এখানে সাবস্টেন্স গুলো সলিড হতে পারে, লিকুইড হতে পারে, গ্যাসেস হতে পারে। শুধু যে লিকুইড হবে তা না, অন্যান্য এলিমেন্টও হতে পারে। আর ডিস্ট্রিবিউটেড ইউনিফর্মলি এবং ইচ আদার, এটা তো আমরা হোমোজেনাস মিক্সচারের বৈশিষ্ট্য বলেছি। তাহলে হোমোজেনাস হেটেরোজেনাস মিক্সচার আমরা জানছি। যদি অল থ্রু সেম কম্পোজিশন হয় তাহলে সেটা হোমোজেনাস মিক্সচার। আর ডিফারেন্ট কম্পোজিশন হলে হেটেরোজেনাস মিক্সচার। এখন আসি সলিউশনের আমাদের মেইন দুইটা উপাদান আছে, সলিউট এবং সলভেন্ট। সলভেন্ট কোনটা? সলভেন্টটা হচ্ছে যেটা আমাদের লার্জার পোর্শনে থাকবে সলিউশনের মধ্যে। যেমন আমরা যে চিনি শরবত বললাম, এখানে পানিটা কিন্তু বেশি অ্যামাউন্ট আছে। তাহলে এখানে পানি হবে সলভেন্ট, ওকে। আর চিনি হবে সলিউট। তাহলে এটা কি? আমরা যে দ্রাবক এবং দ্রব, এই দুটো বলেছিলাম। তাহলে সলিউট হচ্ছে দ্রব, আর এটা হচ্ছে সেই দ্রাবক আমরা যে বাংলায় পড়েছি ওইটা। হুম। ওকে, তাহলে বুঝলাম। আর ফিজিক্যাল স্টেট অফ দ্য সলভেন্ট মাস্ট বি সেম অ্যাজ আ ফিজিক্যাল স্টেট অফ সলিউশন। ঠিক আছে? তাহলে যেমন আমরা চিনি শরবত কি জানি? পানি কিন্তু লিকুইড, আবার চিনি কিন্তু সলিড, আবার চিনি শরবত কিন্তু লিকুইড। তাহলে এখানে কিন্তু সলভেন্টের স্টেট আর তোমার সলিউশনের স্টেট একই থাকছে। আর সলিড তো বললাম যেটা স্মলার অ্যামাউন্টে থাকবে। এখন তোমরা বলো তো 0.9% সোডিয়াম ক্লোরাইড সলিউশন, এটা তোমার কাছে আছে। এটার একটা নাম আছে, এটা নাম হচ্ছে নর্মাল স্যালাইড বলা হয়। তাহলে তোমরা বলো তো এখানে সলভেন্ট কোনটা? এখানে কিন্তু সলভেন্ট হচ্ছে ওয়াটার বা পানি যেটা, আর সলিউটটা হচ্ছে সোডিয়াম ক্লোরাইড। ওকে। তাহলে আমাদের সলিউশন দুই রকম হতে পারে, একটা হচ্ছে হেটারোজেনাস সলিউশন আর হোমোজেনাস সলিউশন। তাহলে হেটারোজেনাস সলিউশন মানে কি? এই যে হেটারোজেনাস মিক্সচারের মধ্যে হেটারোজেনাস সলিউশন, সেখানে কি সলিউট গুলা কি করবে? অ্যাগ্রিগেশন অফ মলিকুল হিসেবে থাকবে, মানে গুচ্ছ গুচ্ছ আকারে একটা একটা মলিকুল থাকবে। ওকে, যেমন সলিউশন অফ প্রোটিন ইন ওয়াটার। প্রোটিন কেমন থাকে? সাপোজ তোমার একটা আমি জারের মধ্যে প্রোটিন সলিউশন বানালাম। এখানে কিন্তু সাপোজ এখানে একটু প্রোটিন আছে গুচ্ছ, এখানে একটু প্রোটিন আছে, এখানে একটু প্রোটিন আছে, এইভাবে থাকবে। কিন্তু প্রোটিন যেহেতু অনেক ছোট, এই জন্য আমরা চোখে দেখতে পাই না, বাট আসলে এরকম থাকে। আর হোমোজেনাস মিক্সচারটা কেমন? তোমার সাপোজ একটা আমি পাত্র নিলাম, তার মধ্যে এরকম পার্টিকেল ছড়ানো থাকবে। এটা হচ্ছে মলিকুল আর আয়ন হিসেবে থাকবে। এই যে এটা হচ্ছে কি থাকে? মলিকুলস আর আয়ন হিসেবে থাকে। আর এখানে হচ্ছে অ্যাগ্রিগেটস ও মলিকুল হিসেবে, মানে গুচ্ছ গুচ্ছ আকারে থাকে। এটা হচ্ছে মেইনলি ক্রিস্টালয়েড। তো ক্রিস্টালয়েড আমরা পরেই পড়বো। তো এখন আপাতত এটা আমি বলছি না, ক্রিস্টালয়েডটা ওই সময় বলছি। তো ট্র্যাডিশনালি কি হয়? সলিউশনটাকে বলা হয় যে হোমোজেনাস সলিউশনটাকে মেইনলি সলিউশন হিসেবে ধরা হয়। হেটেরোজেনাস থাকে মানে সলিউশন আসলে বলা হয় না, বাট এটাও এক প্রকার সলিউশন বলা যেতে পারে। আর কনসেন্ট্রেশন অফ সলিউশন, এটা তো জানোই তোমরা, যে অ্যামাউন্ট অফ সলিউট প্রেজেন্ট পার কোয়ান্টিটি সলভেন্ট সলিউশন। ওকে, এখন আছে অ্যাটম। এটম মানে হচ্ছে পরমাণু। এটা আসলে তোমাদের পড়ানোর কিছুই নেই, তোমরা সবই জানো, এগুলো ছোটবেলা থেকে পড়ে আসছো। এখন দেখো এরপরে কি আছে? এলিমেন্ট। এইগুলো আমি কয়েকটা জিনিস পড়াবো না তোমাদের, কারণ এগুলো তোমরা সেই বাচ্চাকাল থেকে শিখে আসছো। এলিমেন্ট মানে হচ্ছে মৌল। মৌল মানে কি? একটা মাত্র পরমাণু দ্বারা তৈরি, যেটা সেটা হচ্ছে মৌল, মানে একই রকম পরমাণু দ্বারা। তারপর আছে কম্পাউন্ড। কম্পাউন্ড মানে হচ্ছে যৌগ, মানে ভিন্ন ধরনের পরমাণু দিয়ে, মানে ডিফারেন্ট অ্যাটমস। তারপর আছে অ্যাটমিক ওয়েট, মানে হচ্ছে পারমাণবিক ভর। মলিকুল মানে হচ্ছে অণু। আর মলিকুলার ওয়েট মানে হচ্ছে আণবিক ভর। ঠিক আছে? তো এইগুলো একটু তোমরা, এই যে কয়েকটা, এগুলো একটু নিজে একটু বাড়িতে পড়ো।
এগুলো ওর থেকে কোশ্চেনও তেমন একটা আসে না, জাস্ট বেসিকের জন্য। এখন আমি আসি ইকুইভ্যালেন্ট ওয়েট। এটাও তোমরা এইচএসসি তে পড়ে আসছো। এখন আমি একটু হালকা করে বলি যে এটা কি, হয়তো মনে নাও থাকতে পারে তোমাদের। ইকুইভ্যালেন্ট ওয়েট হচ্ছে তোমার কোন একটা মানে অ্যাটমের মানে কোন একটা পার্টিকেলের ওয়েট যেটা, সেটাকে যতগুলো হাইড্রোজেন, ঠিক আছে, হাইড্রোজেন দ্বারা তোমার প্রতিস্থাপন করা যায়, ঠিক আছে, মানে ডিসপ্লেস করা যায়। যেমন সাপোজ আমি যদি বলি তোমার ক্যালসিয়ামের মলিকুলার ওয়েট কত, এটা হচ্ছে তোমার 40, আমরা জানি। এখন হাইড্রোজেনের কত, হাইড্রোজেনের 2 না? তাহলে হাইড্রোজেন যেহেতু 2, তাহলে এটাকে কয়টাতে ভাগ করা, মানে কয়টা ভাগে ভাগ করা যাবে একটা হাইড্রোজেন দিয়ে, মানে কি বলে এটা, 20টা হাইড্রোজেন দিয়ে একে তোমার ডিসপ্লেস করা যাবে। তাহলে এর সেই অ্যাটমিক ওয়েট হচ্ছে 20 গ্রাম। ওকে, সরি, ইকুইভ্যালেন্ট ওয়েট হচ্ছে 20 গ্রাম, 20 গ্রাম যেটা। তাহলে কি, মানে ইকুইভ্যালেন্ট ওয়েট অফ ক্যালসিয়াম ইজ 20, মানে 20 পার্টস অফ ওয়েট অফ ক্যালসিয়াম উইল বি কম্বাইন্ড অর ডিসপ্লেড বাই 1 পার্ট বাই অফ হাইড্রোজেন। মানে একটা হাইড্রোজেন দিয়ে একে 20টা ভাগে মানে 20 বার এটাকে তোমার ডিসপ্লেস করা যাবে। ওকে, মানে একটা ক্যালসিয়ামকে, সাপোজ তুমি একটা ক্যালসিয়াম এই পাত্রে থাকলো, তাহলে আর এই পাত্রে একটা হাইড্রোজেন থাকলো, মানে হাইড্রোজেন থাকলো, তাহলে এই পাত্রে যতগুলা ক্যালসিয়াম আছে ততগুলাকে এই পাত্রে হাইড্রোজেন দিয়ে তোমার ডিসপ্লেস করতে হবে। মানে বিষয়টা হচ্ছে এরকম একটা। মোল, এটা আর কি বোঝাবো তোমাদের, মোল তো একদমই সেই বাচ্চাকালের পড়া। ইকুইভ্যালেন্ট হচ্ছে এরিয়া, এর শুধুমাত্র তোমার কি বলছে গ্রাম ইকুইভ্যালেন্ট ওয়েট, মানে যেমন আমরা মোলকে বলি মোল ইকুইভ্যালেন্ট, ঠিক আছে, ওইটা হচ্ছে সেইটা হচ্ছে গ্রাম ইকুইভ্যালেন্ট। মানে ইকুইভ্যালেন্ট যেটা ছিল ওয়েট, সেটাকে গ্রামে প্রকাশ করলে যেটা হবে। এই যে যেমন ক্যালসিয়ামের হচ্ছে 20, তারপরে সোডিয়ামের 23, এটা হচ্ছে 49 H2S উপরে। এখন তোমার মোল অ্যান্ড ইকুইভ্যালেন্ট এই দুটার মধ্যে আমাদের রিলেশনটা আমাদের শিখতে হবে, রিলেশন বিটুইন মোল অ্যান্ড ইকুইভ্যালেন্ট। তো এটাও তোমরা জানো আসলে। ইকুইভ্যালেন্ট ওয়েট মানে কি, মলিকুলার ওয়েট ডিভাইডেড বাই, যে তোমার কি হতে পারে, ভ্যালেন্সি হতে পারে, অথবা আগে আমরা পড়েছি জারণ নাম্বার, বিজারণ নাম্বার, এগুলা। তবে এগুলো এখন আর নাই আমাদের। এখন হচ্ছে দুইটা সূত্র দিয়ে, একটা হচ্ছে ভ্যালেন্সি আর হচ্ছে নাম্বার অফ হাইড্রোজেন অ্যাটমস। আর এটা ভ্যালেন্সি অথবা এটা, মানে এক কথা বলতে গেলে ইকুইভ্যালেন্ট ইকুয়াল টু মোল ডিভাইডেড বাই ভ্যালেন্সি। যেমন যদি আমি বলি ক্যালসিয়ামের ক্ষেত্রে বলি, ক্যালসিয়ামের যেমন মলিকুলার ওয়েট কত, 40, আমরা জানি 40 গ্রাম যেটা বলো। আর ভ্যালেন্সি কিন্তু এর 2, এই জন্য কিন্তু এর ইকুইভ্যালেন্ট ওয়েট হয়েছে 20 গ্রাম। ওকে, ক্লিয়ার? এই জন্য আমি দেখো এখানে বলছিলাম 20 গ্রাম। একইভাবে এটাকে আমি যদি বলি হাইড্রোজেন দ্বারা রিপ্লেস করো, তাহলে 2 দিয়ে হাইড্রোজেন যদি হয়, তাহলে 20টা হাইড্রোজেন দিয়ে একে রিপ্লেস করা যাবে। এই জন্য এর ইকুইভ্যালেন্ট ওয়েট হচ্ছে ওইটা। আর যখন হচ্ছে ইউনিভ্যালেন্ট হবে, ইউনিভ্যালেন্ট মানে হচ্ছে একযোজি, যেটা একযোজি মৌলের ক্ষেত্রে তোমার ইকুইভ্যালেন্ট আর মোলটা হচ্ছে সেম। ওকে, যেমন হচ্ছে সোডিয়ামের ক্ষেত্রে যেটা এরকম। আর অসমোল, ওকে, এবার আসি অসমোলে। অসমোল হচ্ছে, এটা হচ্ছে মোলের একটি ভাই বলা যায়। তবে মোল যখন, যেমন আমরা সবগুলা পার্টিকেল মানে দুনিয়া যত পার্টিকেল আছে সবগুলোর ক্ষেত্রে মোল প্রযোজ্য, কিন্তু এটা মাত্র কয়েকটা অসমোল যেটা, এটা স্পেসিফিক কিছু সাবস্টেন্সের জন্য প্রযোজ্য। যেমন এটা হচ্ছে অসমোটিক্যালি অ্যাক্টিভ সাবস্টেন্স, যারা অসমোটিক্যালি অ্যাক্টিভ, যারা অসমোটিক প্রেসার এক্সার্ট করতে পারে, তাদের ক্ষেত্রে এই অসমোল যে টার্মটা প্রযোজ্য। এখানে দেখো এর এই ডেফিনিশনটা একটু বড় আছে, যেটা কি, it is the amount of osmotically active substance in gram, okay, which in 1 liter solution with water exerts osmotic pressure 22.4 atmosphere and depresses the freezing point of water by 1.86 degree Celsius। মানে এটা হচ্ছে 1 লিটার সলিউশনে কোনো অসমোটিক্যালি অ্যাক্টিভ পার্টিকেলের পরিমাণ, সেটা পরিমাণটা কোন ইউনিটে, গ্রামে। এখন এরা কি করছে, এটা ততটুকুই মাত্র তোমার অ্যামাউন্ট, যেটা হচ্ছে 22.4 এটিএম অ্যাটমসফিয়ার প্রেশার এক্সার্ট করবে এবং ফ্রিজিং পয়েন্টকে 1.86 ডিগ্রি সেলসিয়াস ডিক্রিজ করবে। যেমন আমি যদি এটা একটা তোমাদেরকে উদাহরণের মধ্যে বলি, সাপোজ এখানে আমাদের 1 লিটার সলিউশন আছে, ঠিক আছে। এই 1 লিটার সলিউশনে আমি মোল এক্স মোল না, এখানে এক্স গ্রাম নেব। এক্স গ্রাম কোনো আমি অসমোটিক্যালি অ্যাক্টিভ সলিউশন যোগ করলাম, ঠিক আছে। আমি এই যোগ করার পরে আমার 1 লিটার সলিউশন তৈরি হলো। মানে আমি পানিতে x গ্রাম কোনো অসমোটিক্যালি একটি পার্টিকেল যোগ করলাম, যোগ করার পরে আমার 1 লিটার সলিউশন তৈরি হলো। ক্লিয়ার এই পর্যন্ত? এখন আমার কি হচ্ছে, এই 1 লিটার সলিউশনে 22.4 এটিএম প্রেশার ক্রিয়েট হচ্ছে, মানে 20 যে ওয়াটার যেটা আছে এখানে, সেটা 22.4 এটিএম প্রেশার দিচ্ছে। প্লাস এটা কি করছে,
1.86 ডিগ্রি সেলসিয়াস ডিক্রিজ করছে, এটা কি ফ্রিজিং পয়েন্ট অফ ওয়াটার। আমি এটাকে ফ্রিজ করে দেখলাম, আমার হওয়ার কথা ছিল 0 ডিগ্রি সেলসিয়াস, কিন্তু এটা -1.86 ডিগ্রি সেলসিয়াসে হচ্ছে। তাহলে এখানে এই যে এক্স গ্রাম আমি দেওয়ার ফলে এত কিছু ঘটনা ঘটলো, এই জন্য এই এক্স গ্রামকে বলা হবে 1 অসমোল ওই পার্টিকেলের ক্ষেত্রে। ঠিক আছে, ক্লিয়ার আশা করি। আমি তাহলে আরেকবার বলি কি করলাম। আমি একটা সলিউশন তৈরি করব, সেই সলিউশন তৈরির জন্য সেখানে কিছু ওয়াটার নিলাম। ওয়াটার নিয়ে তাতে একটা নির্দিষ্ট অ্যামাউন্ট মানে এক্স গ্রাম আমরা ধরলাম, এক্স গ্রাম কোনো একটা পার্টিকেল দিলাম। ঠিক আছে, অসমোটিক্যালি অ্যাক্টিভ পার্টিকেল ওটা অবশ্যই। পার্টিকেল দেওয়ার পরে কি হলো, দেখা যাচ্ছে ওই যে সলিউশনটা তৈরি হলো সেটা 22.4 এটিএম অ্যাটমসফিয়ার প্রেশার এক্সার্ট দিচ্ছে। তারপরে কি হচ্ছে, আমি যেটা ফ্রিজ করে দেখলাম সেটা 0 ডিগ্রি সেলসিয়াসে ফ্রিজ হওয়ার জায়গায় -1.86 ডিগ্রি সেলসিয়াস সেটাতে ফ্রিজ হচ্ছে। তাহলে কি, ওয়াটারের ফ্রিজিং পয়েন্টকে 1.86 ডিগ্রি সেলসিয়াস কমালো। তাহলে ওই যে এক্স গ্রাম যেটা আমার ছিল ওইটাই হচ্ছে 1 অসমোল। ওকে, আশা করি ক্লিয়ার। তো অসমোটিক্যালি অ্যাক্টিভ সাবস্টেন্স মানে হচ্ছে কোনো সাবস্টেন্স যেটা তোমার কি করবে, অসমোটিক প্রেশার এক্সার্ট করবে। অসমোটিক প্রেশার তো তোমরা জানোই, পড়ে আসছো, অবিশ্রবণ চাপ যেটা বলা হয় অসমোটিক প্রেশার। আচ্ছা, এখন আসি আমরা। তো এখানে দেখো, এগুলো একটু তোমরা পড়ে নিও, এগুলো তেমন একটু ইম্পর্টেন্ট না। মানে মেইন কথা হচ্ছে অসমোল ইজ ইউজড অ্যাজ মেজারমেন্ট অফ অসমোটিক্যালি অ্যাক্টিভ সাবস্টেন্স। এখন আসি মোল অ্যান্ড অসমোলের মধ্যে কি আমাদের সম্পর্ক আছে। অসমোল ইকুয়াল টু মোল ডিভাইডেড বাই নাম্বার অফ পার্টিকেলস গিভেন বাই ইচ মলিকুল ইন সলিউশন বাই ডিসোসিয়েশন। এখন আমি বলি এটা কি, এই সূত্রটা মানে হচ্ছে নাম্বার অফ পার্টিকেলস গিভেন বাই ইচ মলিকুল ইন সলিউশন বাই ডিসোসিয়েশন। সাপোজ এটা আমি এক্সাম্পলের মাধ্যমে বলি, সোডিয়াম ক্লোরাইড যেটা, সোডিয়াম ক্লোরাইড যদি আমার পানিতে ডিসোসিয়েটেড হয় মানে দ্রবীভূত হয়, সেটা কি দিবে, সোডিয়াম অ্যান্ড ক্লোরাইড দিবে। তাহলে এখানে কয়টা মলিকুল দিছে এটা, মানে কয়টা পার্টিকেল দিছে, একটা দুইটা দুইটা পার্টিকেল দিছে না। তো এখানে তাহলে এই নাম্বারটা হবে 2, এই যে সোডিয়াম ক্লোরাইডের ক্ষেত্রে এটা হচ্ছে 2। তাহলে আমরা যদি সোডিয়াম ক্লোরাইডের অসমোল বের করতে পারি, 1 অসমোল সোডিয়াম ক্লোরাইড মানে কতটা, সেটা হচ্ছে 1 মোলের আগে আমরা ভরটা নেব, ওয়েটটা নেব, তারপরে সেটাকে 2 দ্বারা ভাগ দেবো, যেহেতু এখানে দুইটা পার্টিকেল ফর্ম হচ্ছে এই জন্য। এখন আমি যদি একইভাবে ক্যালসিয়াম ক্লোরাইডের ক্ষেত্রে বলি, ক্যালসিয়াম ক্লোরাইডে কি হয়, একটা হবে ক্যালসিয়াম আর হবে দুইটা ক্লোরাইড। তার মানে কি এখানে আছে টোটাল 3টা, তাহলে এই যে 3 দ্বারা ভাগ দিলাম আমি। ওকে, এখন যেসব জিনিসগুলো আনডিসোসিয়েটেড, যেমন মানে যেগুলো দ্রবীভূত হয় না, সেগুলোর ক্ষেত্রে কি হবে, সেগুলোর ক্ষেত্রে এটা হবে 1। তাহলে সেক্ষেত্রে অসমোল আর মোল সেম। যেমন এর এক্সাম্পল কি আছে, সোডিয়াম পটাশিয়াম গ্লুকোজ এইগুলা, তাহলে এর ক্ষেত্রে মোল এন্ড অসমোল আর সেম। এখন আসি ইউনিট অফ মেজারমেন্ট। ঠিক আছে, কি কি ইউনিটে, এগুলো তোমরা জানো, ওয়েট বাই ওয়েট, ওয়েট বাই ভলিউম, মোলারিটি, মোলালিটি, নর্মালিটি। এইগুলো আমি তোমাদের বলবো না, এইগুলো তোমরা নিজেরা একটু পড়বে, পড়ে বুঝবে। আসলে সবগুলাই যদি কেউ বুঝিয়ে দেয় তখন একটা নিজের তোমার কি বলে একটা চার থাকে না, নিজে একটু মাঝে মাঝে কিছু বুঝতে হয়। তারপরে যদি না বুঝতে পারো তোমরা আমার কমেন্টসে বলো, আমি আলাদা যদি দরকার হয় সে ভিডিও নেবো আরো। আপাতত একটু তোমরা এগুলো একটু নিজেরা একটু বোঝার ট্রাই করবা। ঠিক আছে, এখন আসি অসমোলারিটিটা, এটা আমি একটু বুঝাই। অসমোলারিটিটা কি, একইভাবে মোলারিটির মতোই অসমোলারিটি, মোলের মতো যেমন অসমোল ভাই ভাই ওরা, একইভাবে মোলারিটি আর অসমোলারিটিটাও ভাই ভাই। সেটা কি, নাম্বার অফ অসমোল অফ সলিউট পার লিটার সলিউশন। তাহলে আগেরটা আমি কি জানতাম, মোলারিটি মানে কি নাম্বার অফ মোল পার লিটার, তো এটাও সেই নাম্বার অফ অসমোল পার লিটার। এটা ইউনিটটা হচ্ছে অসমোল পার লিটার। ওকে, তাহলে এবারে সে অসমোলালিটি, ঠিক আছে, এটাও সেম ওই যে মোলালিটির মতো। মোলালিটি কি, 1 কেজি, 1 কেজি সলভেন্টে যত যত মোল সলিউট ছিল, তাই না। তো এখানেও তাই, যে 1 কেজি সলভেন্টে যত মোল যত অসমোল সলিউট ছিল। ঠিক আছে, এটাই সেম। এখন এটা তোমরা আগে জেনেছো অবশ্যই যে মোলালিটি না মোলারিটি কোনটা সুবিধাজনক। মোলালিটি কারণ কি, ওখানে এটা ভলিউমে তোমার কি বলে এটা ওয়েটে মাপা হয়, কিন্তু এটা হচ্ছে মোলারিটিটা হচ্ছে ভলিউমে মাপা হয়। এখন ভলিউমটা টেম্পারেচারের সাথে ওঠানামা করতে পারে। একইভাবে এখানে কোশ্চেন করতে পারে যে অসমোলারিটিটা ভালো নাকি অসমোলালিটিটা ভালো, ভালো যে কোনটা অ্যাকুরেট। তো এখানে অবশ্য অসমোলালিটিটা অ্যাকুরেট, কারণ এখানে তোমার ওয়েটের সাথে মাপা হচ্ছে, আর ওখানে ছিল ওই অসমোলারিটিতে ছিল কি ভলিউমের সাথে মাপা হচ্ছে। ওকে, আর এটা নিউমেরিক্যাল ভ্যালু যদি বলো সেটা কি, এটা একটু মাথায় রেখো, মোলালিটিটা মোলারিটি থেকে বড়, আবার অসমোলালিটিটা অসমোলারিটি থেকে বড়। ওকে, এটা তো জানো তোমরা নিশ্চয়ই, মোলালিটি গ্রেটার দ্যান মোলারিটি
অ্যান্ড অসমোলারিটি গ্রেটার দেন অসমোলারিটি। আসি এখন পরেরটায়। মোলারিটি আর নর্মালিটি এগুলো তোমরা আগে হয়তো জেনেছো। এটাও যে তোমার ইকুইভ্যালেন্টের সাথে সম্পর্কিত। যেমন এটা দেখো, ইকুইভ্যালেন্টিক্যাল তো আমরা এই যে জানি যে মোল বাই ভ্যালেন্সি। তাহলে মোল ইকুয়াল টু কি ইকুইভ্যালেন্ট ইন্টু ভ্যালেন্সি। তাহলে তোমরা এখানে শুধুমাত্র এই সূত্রটা একটু মনে রাখো, এত ডেরিভেশন লাগে না মেডিকেলে, যেটা কি নর্মালিটি ইকুয়াল টু মোলারিটি ইন্টু ভ্যালেন্সি। এটা একটু তোমরা মনে রাখো এই সূত্রটা। এখানে এই সূত্রটা আর এখানে এই সূত্র, এই দুটো একটু মনে রাখো। আর এটা কি রিলেশন বিটুইন মোলারিটি অ্যান্ড অসমোলারিটি, ঠিক আছে? মোলারিটি অ্যান্ড অসমোলারিটি এটাও একটু এখানে ডেরিভেটিভ দেওয়া আছে, ডেরিভেশন দেওয়া আছে। তো এগুলো একটু তোমরা দেখো, দেখে বুঝতে পারলে বুঝো, না হলে কোনো সমস্যা নেই। এই সূত্রটা একটু লাস্টে মনে রেখো, কারণ বড় জোর এখান থেকে ম্যাথ দিতে পারে একটা দুটা। এটা ভাইভাতেও এইসব ডেরিভেশন জিজ্ঞেস করবে না যে তুমি কিভাবে পেলে লিখো বা এইসব, অথবা তোমার রিটেনেও এখান থেকে কোশ্চেন আসে না, ঠিক আছে? হাইয়েস্ট যদি দুই একটা ম্যাথ আসে এই ফর্মুলা থেকে আসতে পারে, এই জন্য এত প্যারা নিয়ে লাভ নেই। প্যারা নেওয়ার অনেক চ্যাপ্টার পরবর্তীতে আছে, সেগুলোতে তোমরা ভালোভাবে পড়ো। কার্বোহাইড্রেট, প্রোটিন, এগুলো বিস্তারিত যত বেশি বুঝবে তত ভালো। এই চ্যাপ্টার থেকে অত বেশি তোমাদের মানে করার দরকার নেই। জাস্ট কয়েকটা জিনিস আমি টুকটাক যেগুলো বলে দিচ্ছি এগুলোই পড়ো। আচ্ছা, এটা লাগবে না আমাদের। এখন এসআই ইউনিট তো তোমরা জানোই, 7টা আমাদের ইউনিট আছে, এই ছকটা যেটা। তো এখানে এগুলো যদি মনে না থাকে আরেকবার একটু রিভিশন দিও, এটা তোমরা অবশ্যই জানো, আমি জানি। আর ডিরাইভড ইউনিট আছে এইগুলো, যে এরিয়া, ভলিউম, কনসেন্ট্রেশন, প্রেশার, এগুলো তোমরা জানোই আসলে। আর কিছু আছে সাপ্লিমেন্টাল ইউনিট, যেমন এই যে মিনিট, আওয়ার, ডে, মিলিমোল, এইগুলা। এগুলোকে কিভাবে তোমার ট্র্যাডিশনাল ইউনিট এন্ড এসআই ইউনিটের মধ্যে কনভার্সন করা যায়। তো এটাও একটু ফর্মুলাটা মনে রাখো, মিলিগ্রাম পার্সেন্ট ইন্টু 10 ডিভাইড বাই মলিকুলার ওয়েট, এটা দেওয়া আছে। অথবা ইকুইভ্যালেন্ট রেট দিলে মোল ইকুইভ্যালেন্ট পার লিটার। এটা লাগবে না, অত বেশি নট ইম্পর্টেন্ট। ওকে, নট ইম্পর্টেন্ট, সো জাস্ট নাইস টু নো। এখন আসি, এইটা আমাদের ইম্পর্টেন্ট, এটা তোমাদের জানা লাগবে, ঠিক আছে? এটা ইম্পর্টেন্ট, অসমোলারিটি অ্যান্ড টনিসিটি এইটা। এখন আমি অসমোলারিটি একটু আগেই বলেছি যে কনসেন্ট্রেশন অফ অসমোটিক্যালি অ্যাক্টিভ সলিউট পার লিটার সলিউশন। এখন এখানে কথা আছে, অসমোটিক্যালি অ্যাক্টিভ সলিড আবার দুই রকম হতে পারে, একটা হচ্ছে পারমিয়েবল অ্যান্ড নন পারমিয়েবল। ওকে, যে তোমার মেমব্রেন থাকে, সেমি পারমিয়েবল মেমব্রেনকে অনেকে কয়েক কিছু হয় পারমিয়েবল আর কিছু হয় নন পারমিয়েবল। তো অসমোলারিটিটা হচ্ছে বোথ ইন কেস অফ পারমিয়েবল অ্যান্ড নন পারমিয়েবল। কিন্তু আরেকটা টার্ম আমাদের আছে, সেটা হচ্ছে টনিসিটি। টনিসিটিটা হচ্ছে শুধুমাত্র নন পারমিয়েবল সাবস্টেন্সের ক্ষেত্রে এটা। তাহলে অসমোলারিটি ছিল দুইটা সাবস্টেন্সের ক্ষেত্রে, পারমিয়েবল প্লাস নন পারমিয়েবল। আর এটা হচ্ছে শুধুমাত্র পারমিয়েবলের ক্ষেত্রে। তো এখানে কি হচ্ছে, ক্রিয়েশন অফ ট্রান্সমেমব্রেন সলিড কনসেন্ট্রেশন ডিফারেন্স অ্যান্ড অসমোটিক গ্রেডিয়েন্ট বিটুইন টু সলিড। এখন দেখো, তোমরা যদি এবার আমার বিষয়টা বোঝো, যে সাপোজ কোন একটা, আমি একটা সলিউশনকে কোন একটা মেমব্রেন দিয়ে, এটা হচ্ছে তোমার সেমি পারমিয়েবল মেমব্রেন, যেটা সেমি পারমিয়েবল মেমব্রেন দিয়ে দুইটাকে আমি ভাগ করলাম। এখন আমাকে বলো তো এখানে অসমোটিক গ্রেডিয়েন্ট, অসমোটিক গ্রেডিয়েন্ট মানে অসমোটিক প্রেসারের ডিফারেন্স, এটা তৈরি করবে কে? অসমোটিক্যালি মানে অসমোল, কি বলে ওটা, নন পারমিয়েবল নাকি পারমিয়েবল সাবস্টেন্স? এটা অবশ্যই কিন্তু নন পারমিয়েবল সাবস্টেন্স তৈরি করবে। তার কারণ কি, যদি কোনো সাবস্টেন্স পারমিয়েবল হয়ে যেত, তাহলে সাপোজ আমি এখানে 2 গ্রাম দিলাম আর এখানে 4 গ্রাম দিলাম, তাহলে যদি এটা পারমিয়েবল হতো তাহলে কি এটা এই পাশে এটা এই পাশে চলে যেত না কিছুটা? তখন কি হতো, দুই পাশে সেম হয়ে যেত অ্যামাউন্ট। তাহলে আমার এখানে কিন্তু এটা অসমোটিক গ্রেডিয়েন্ট তৈরি করছে না বা অসমোটিক প্রেসার ডিফারেন্স তৈরি করছে না। আমার তৈরি করতে কি লাগবে, আমার নন পারমিয়েবল সাবস্টেন্স লাগবে, ঠিক আছে? কোনো যেটা এই পারমিয়েবল মেমব্রেনকে পারমিয়েবল হয় না এমন সাবস্টেন্স লাগবে। তাহলে এখানে কিন্তু আমাদের টনিসিটিটাই ম্যাটার করছে, এখানে কিন্তু অসমোলারিটিটা ম্যাটার করছে না। তাহলে শেষ কথা কি, এই যে এখানে যেটা দেওয়া আছে, to increase ECF tonicity, a solute must be confined to the ECF compartment. So these solutes increase the osmotic pressure of ECF and draw water from ICF to ECF. এখন আমি বলি এটা কি, তোমার ইসিএফ টা আমরা জানি যে সেলের মধ্যে যেটা থাকে সেটা হচ্ছে আইসিএফ, আর সেলের বাইরে সেটা হচ্ছে ইসিএফ। এটা হচ্ছে ইসিএফ, আর এর মধ্যে যেটা সেটা হচ্ছে আইসিএফ। এখন সাপোজ আমার ইসিএফ এর মধ্যে আমার আইসিএফ থেকে কিছু সলিউট আনতে হবে, বা তোমার কি বলে ওটা, ওয়াটার আনতে হবে। আইসিএফ থেকে ইসিএফ এ আমার ওয়াটার আনতে হবে, তাহলে কি আইসিএফ এর, সরি, ইসিএফ এর কি, ইসিএফ এর তোমার অসমোটিক প্রেসারটা আমাদের বাড়াতে হবে, তাহলে ওখানে ওয়াটার আসবে। এখন ইসিএফ এর অসমোটিক প্রেসার আমরা কিভাবে বাড়াবো? এখানে এমন কিছু সাবস্টেন্স আমাদের লাগবে যেটা ইসিএফ থেকে আইসিএফ এ না যেতে পারে, মানে সেটা মেমব্রেনকে পারমিয়েবল না। আমরা জানি সেল মেমব্রেনটা কি একটা সেমি পারমিয়েবল মেমব্রেন,
তাহলে যদি কোনো সাবস্টেন্স এই মেমব্রেনকে ভেদ করে চলে যায় তাহলে কিন্তু এখানে অসমোটিক প্রেশার তৈরি হবে না। এই জন্য আমাদের এমন কিছু সাবস্টেন্স লাগবে যেটা ইসিএফ এর মধ্যেই থাকে যায়, সেটা আইসিএফ এ যায় না, তাহলে আমাদের অসমোটিক ইকুইলিব্রিয়ামটা সৃষ্টি হবে। আশা করি বুঝতে পারছো। এজন্য এই টনিসিটিকে বলা হয় ইফেক্টিভ অসমোলারিটি, মানে এর ফলে মূলত যে অসমোটিক প্রেশার ডিফারেন্স তৈরি হচ্ছে, অসমোটিক ইকুইলিব্রিয়াম তৈরি হচ্ছে, এই জন্য এটাকে ইফেক্টিভ অসমোলারিটি বলা হয়। এখন আমরা কিছু জানি যে নন পারমিয়েবল সলিড কি কি আছে। সোডিয়াম ক্লোরাইড আছে, ম্যানিটল, সরবিটাল, গ্লুকোজ, এগুলোকে বলা হয় ইফেক্টিভ অসমোল। আমি বলেছি টনিসিটিটা হচ্ছে ইফেক্টিভ অসমোলারিটি, তাহলে যেগুলো নন পারমিয়েবল আছে সেগুলো হচ্ছে ইফেক্টিভ অসমোল, আর যেগুলো পারমিয়েবল আছে সেগুলো হচ্ছে তোমার ইনইফেক্টিভ অসমোল। ওকে, আশা করি বুঝতে পারছো। এখন আমরা একটু এই যে কয়েকটা ফিগার দেওয়া আছে এগুলো একটু বুঝবো। সেটা কি দেখো, এখানে আমাদের প্রোটিন আছে দুই পাশে। তো প্রোটিন আমাদের কি ছিল? প্রোটিন কিন্তু আমাদের নন পারমিয়েবল, ঠিক আছে? প্রোটিন কিন্তু নন পারমিয়েবল, এই যে প্রোটিন যেটা আছে। তাহলে আমাদের দুই সাইডে 4 মিলিমোল পার লিটার প্রোটিন আছে, তাহলে এটা কি একটা ইকুইলিব্রিয়াম আছে। এখন এখানে কিন্তু কোনো তোমার অসমোটিক্যালি একটি পার্টিকেল নেই, অথবা থাকলেও যদি ওয়াটার থেকে থাকে সেটা কিন্তু আইসোঅসমোটিক অবস্থা আছে, মানে দুই পাশের অসমোলারিটি সেম। আবার যেহেতু দুই সাইডে একই পরিমাণে প্রোটিন আছে তাহলে এদের টনিসিটিটাও সেম, তাহলে এটা আইসোঅসমোটিক প্লাস আইসোটনিক, তাহলে এখানে কিন্তু কোনো অসমোসিস হবে না। এখন নিচেরটায় আসি, দুইটাতে ইউরিয়া আছে, ঠিক আছে? ইউরিয়া কিন্তু কি আমরা জানি পারমিয়েবল দুইটাই, তাহলে এক্ষেত্রেও আমাদের আইসোঅসমোটিক প্লাস আইসোটনিক, কারণ এখানে কোনো তোমার অসমোসিস হচ্ছে না, প্লাস এখানে দুইটাই সেম অ্যামাউন্ট আছে। এবার আমরা যদি একটাতে প্রোটিন দিলাম আর একটাতে প্রোটিন প্লাস ইউরিয়া দিলাম, ওকে, তাহলে দেখো এটা আমাদের নন পারমিয়েবল। তাহলে নন পারমিয়েবল দুইটাতে সেম ছিল, প্রোটিন দুইটাতে সেম, তাহলে নন পারমিয়েবল ক্ষেত্রে আমরা কি জানি? টনিসিটি জানি, তাহলে এখানে কিন্তু টনিসিটিটা সেম, এই জন্য এটা আইসোটনিক। কিন্তু এখানে দেখো ইউরিয়া কিন্তু এক সাইডে বেশি আছে, তাহলে আমাদের অসমোলারিটি কি সেম হবে না, কারণ এক সাইডে ইউরিয়া বেশি, তাই নট আইসোসমোটিক বাট আইসোটনিক। তাহলে এটা হচ্ছে কি নট আইসোসমোটিক বাট আইসোটনিক। তাহলে পরে কি হলো, এটা অসমোসিস হয়ে ইউরিয়াটা দুই সাইডে সেম হয়ে গেল, যেহেতু প্রোটিনটা সেম আছে এটা সেম হয়ে গেল। এখন দেখো এখানে কি আছে, এটাতে প্রোটিন আছে 4 মিলিমোল পার লিটার, ইউরিয়া আছে 4 মিলিমোল পার লিটার, তাহলে প্রোটিন কিন্তু এক্ষেত্রে টনিসিটি হবে। তাহলে প্রোটিন কি এই সাইডে 4 মিলিমোল পার লিটার আছে? না, নেই, তাহলে কিন্তু টনিসিটি সেম না। আবার ইউরিয়া কিন্তু দুই সাইডে ইকুয়াল ডিস্ট্রিবিউশন না, এই জন্য এটাও সেম না। তাহলে এটা আমাদের নট আইসোসমোটিক প্লাস নট আইসোটনিক, কোনোটাই না। ওকে, তাহলে এখন আমাদের কি হবে? এটা আমাদের আইসোসমোটিক বানাতে হবে, ঠিক আছে? বানাতে কি প্রোটিনটা তো আর এখানে যেতে পারবে না, কারণ কি প্রোটিন তো নন পারমিয়েবল, কিন্তু ইউরিয়া তো আমার এদিকে আসতে পারবে। তাহলে ইউরিয়াটা 2 মিলিমোল পার লিটার এখানে থাকলো, আর 2 মিলিমোল পার লিটার এখানে আসলো। ওকে, তো আশা করি বুঝতে পারছো। এখন আসি প্লাজমা অসমোলারিটি কত আমাদের। প্লাজমার যে অসমোলারিটি সেটা হচ্ছে 290 মিলি অসমোল পার লিটার, এভারেজ এইটা, বাট নর্মালি 280 থেকে 300টা ধরা হয়। আচ্ছা, তোমাদের এখানে একটা জিনিস বলি আমি, মেডিকেলের ক্ষেত্রে তোমরা সবকিছুই একটা এক্সাক্ট ভ্যালু পড়বা না, এরকম রেঞ্জের মধ্যে পড়বা। কারণ কি, তোমরা যদি কেউ কখনো প্যাথোলজির রিপোর্ট দেখে থাকো, যেমন সাপোজ ডায়াবেটিস টেস্ট, সুগার টেস্ট বা এরকম টাইপ যেগুলো, ওখানে দেখবা তোমার রেঞ্জের মধ্যে দেওয়া থাকে, ঠিক আছে? দেখবা ওই যে ভ্যালুগুলা মানে স্ট্যান্ডার্ড ভ্যালুগুলো কিন্তু একটা রেঞ্জের মধ্যে দেওয়া থাকে। যেমন আমরা বলি যে ব্লাডের পিএইচ কত, 7.35 থেকে 7.45, আবার অনেকেই বলে যে না এটা আমাদের 7.4। এখন আমার রেঞ্জ আছে 7.35 থেকে 7.45, আবার তুমি বলছো কি না আমার এটা 7.4, তাহলে আমি যদি তুমি যদি বলো যে 7.4ই হতে হবে, তাহলে আমি যদি বলি যে 7.42, এটা কি তাহলে ভুল? তাহলে তুমি যেহেতু বলছো যে 7.4টাই সঠিক, তাহলে এটা কিন্তু এটা অবশ্যই ভুল। কিন্তু আসলে কিন্তু এটা ভুল না, কারণ আমরা কি বলেছি, 7.35 থেকে 7.45 এর মধ্যে থাকলে সেটা সঠিক, তাহলে সেই হিসেবে এটা কিন্তু সঠিক, আসলেই এটা সঠিক, ঠিক আছে? এই জন্য আমাদের একটা তোমার রেঞ্জের মধ্যে পড়তে, একটা এক্সাক্ট ভ্যালু না পড়ে। তো এক্ষেত্রেও সেজন্য তোমরা এই যে রেঞ্জের মধ্যেই পড়বা, যে 280 থেকে 300। এখানে আমি বলছি যে 290, তাহলে আমি যদি বলি যে 291, এটা কি তাহলে অস্বাভাবিক অবস্থা? না, এটা কিন্তু অস্বাভাবিক অবস্থা না, কারণ 300 পর্যন্ত হলে সেটা স্বাভাবিক। এজন্য তোমরা একটু রেঞ্জের মধ্যে পড়বা। তাহলে এখানে কি অসমোলারিটির ক্ষেত্রে পারমিয়েবল আর নন পারমিয়েবল দুইটাই কন্ট্রিবিউট করে। তো এখন এটা গেলাম, এবার দেখো কিছু টনিসিটির উপর ডিপেন্ড করে কয়েক টাইপের সলিউশন আছে আমাদের। যেমন একটা আছে কি হাইপোটনিক। হাইপোটনিক হচ্ছে যদি কোনো সলিউশনের টনিসিটিটা প্লাজমা টনিসিটি থেকে কম হয় তাহলে সেটা হবে হাইপোটনিক। যেমন যদি এই যে প্লাজমা টনিসিটি আমরা কত বলছিলাম, নর্মালি 290,
তো 290 থেকে যদি কোনোটা কমে যায় তাহলে সেটা হবে হাইপোটোনিক। যেমন এর এক্সাম্পলটা একটু পড়ো, 0.4% সোডিয়াম ক্লোরাইড সলিউশন। এখন এটা তোমরা যদি বের করতে চাও তাহলে অনেক জটিল ক্যালকুলেশন করে করতে হবে যে আমাদের টনিসিটিটা কত। সেটা দরকার নেই, জাস্ট তোমরা একটু উদাহরণটা মনে রাখো। এখন এটা উদাহরণটা আরেকটা ভাবে সহজে বলে রাখা যায়, সেটা হচ্ছে 0.9% যে আমাদের সোডিয়াম ক্লোরাইড ছিল সেটা হচ্ছে তোমার আইসোঅসমোটিক। আইসোঅসমোটিক তুমি পড়াইনি। আইসোঅসমোটিক মানে, সরি, আইসোটনিক। আইসোটনিক মানে সেটা হচ্ছে প্লাজমা টনিসিটি আর টনিসিটি সেম। তাহলে 0.9% হচ্ছে সেম। তাহলে 0.9% থেকে কম হবে যেটা, সেটা কিন্তু হাইপোটনিক। এখানে দেখো, এখানে 0.45%। একইভাবে যদি তুমি বলতো 0.5%, তাহলে কিন্তু সেটা হতো। এটা কিন্তু ভুল না। ওকে, তাহলে এইভাবে মুখস্থ না করে এইভাবে তোমরা মনে রাখতে পারো। এখন হাইপারটনিক কি? হাইপারটনিক হচ্ছে তাহলে ইজি, যেটা হচ্ছে মোর দ্যান দ্য টনিসিটি অফ প্লাজমা। যেমন 3% সোডিয়াম ক্লোরাইড, তাহলে আমি বলছি 0.9% স্বাভাবিক, তাহলে 3% তো অনেক বেশি, তাই না? এইভাবে। আর আইসোটনিক মানে কি? সেম অ্যাজ দ্য তোমার প্লাজমা, যেমন 0.9% সোডিয়াম ক্লোরাইড আমি বলেছি আগে। এখন দেখো এখানে আমাদের আরবিসি তে সেল ভলিউম, সরি, যাই হোক, আরবিসি একটা সেল, মেইনলি আরবিসি তে বলা হয় এটা। আরবিসি তোমার 3 প্রকার স্টেট বোঝানো হচ্ছে। ফার্স্টে দেখো, এই আরবিসি কোথায় আছে? আইসোঅসমোটিক সলিউশন আছে। আরবিসির অসমোলারিটি, এটার অসমোলারিটি সেম। তাহলে এখানে কি ওয়াটার এন্টার বা এক্সিট করবে এখান থেকে? না, কারণ আইসোস্মোটিক সলিউশনে থাকলে বা আইসোটনিক সলিউশনে থাকলে কোনো সেখানে অসমোসিস হয় না। সেকেন্ডটাই দেখো, এটা কিন্তু হাইপোটনিক সলিউশনে আছে। তো হাইপোটনিক সলিউশন মানে কি? এর টনিসিটিটা বেশি, এরটা কম। তাহলে টনিসিটি বেশি হলে কি হবে? সে অসমোটিক প্রেশার বেশি এক্সার্ট করবে, তাহলে তার মধ্যে বেশি বেশি ওয়াটার এন্টার করবে। ওকে, তাহলে কি হচ্ছে? এর মধ্যে ওয়াটার এন্টার করছে চারিদিক থেকে। এখন যদি আরবিসির মধ্যে বা বেশি বেশি ফ্লুইড এন্টার করে বা ওয়াটার এন্টার করে, তখন কি হবে? আরবিসিটা ফুলে ভেবে যাবে, ফুলে ভেবে একসময় বাস্ট হয়ে যাবে। এটাকে বলা হয় হিমোলাইসিস। ওকে, হিমোলাইসিস। এখন যদি আমরা হাইপারটনিক সলিউশনে যাই তখন কি হবে? সেটা কিন্তু চুপসে যাবে, মানে পানিটা বের হয়ে যাবে। এখন এর একটা প্র্যাকটিক্যাল এক্সাম্পল তোমরা জানো সময়, সেটা হচ্ছে কিসমিস। কিসমিস যখন তোমরা পানির মধ্যে দাও, পানিটা কি থাকে? পানিটা, কিসমিসটা কিন্তু পানির পানির যে টনিসিটি ওটা কিন্তু কিসমিসের থেকে কম থাকে, পারে পানি কিন্তু অনেক হালকা। এই জন্য কি হয়? কিসমিসটা খুলে যায়, তার মানে কি ওয়াটার এন্টার করছে, তার মানে সেকেন্ড যেটা ক্যাটাগরি যেটা। কিন্তু পানি, কিসমিসকে যদি তুমি চিনির পানিতে দাও, চিনিওয়ালা পানি, সেখানে কিন্তু চিনির পানির টনিসিটিটা বেড়ে যায়, তখন কিন্তু কিসমিসটা আবার চুপসে যায়। তাহলে এটা থার্ড কেসকে মানে রিপ্রেজেন্ট করছে। তাহলে এভাবে তোমরা প্র্যাকটিক্যালি মাথার মধ্যে আনতে পারো এটা। তো ক্লিনিক্যাল ইম্পর্টেন্স কি? এই যে যখন কি করে ইন্টারভেনাস ইনফিউশন অফ হাইপোটনিক ফ্লুইড। হাইপোটনিক ফ্লুইড যখন তুমি দাও, তাহলে সেকেন্ড কেসে, এক্ষেত্রে তাহলে কি হবে? তোমার ওভার হাইড্রেশন হবে, মানে পানি বেশি বেশি প্রবেশ করবে, তখন কি হবে? সেরেব্রাল এডিমা হবে এন্ড কোমা হতে পারে। তাহলে ওভার হাইড্রেশন হচ্ছে মানে পানি বেশি বেশি এন্টার করছে, সেরেব্রাল এডিমা হচ্ছে। এডিমা তো জানাই যে ফ্লুইড অ্যাকুমুলেট করে যে ইন্টারস্টিশিয়াল স্পেসে, সেরেব্রামের ক্ষেত্রে এটা হয় তখন। আর কি হচ্ছে? কোমা হচ্ছে। আর কখন হবে? হাইপারটনিক যখন ফ্লুইড এন্টার করবে, তখন কি হবে? ডিহাইড্রেশন হবে। তাহলে অপোজিটটা, সেরেব্রাল ডিহাইড্রেশন হবে, আবার কোমাও হবে। ওকে, আর যদি আইসোটনিক ফ্লুইড হয় তখন কি হবে? তখন কোনো সমস্যা হয় না, তখন স্বাভাবিক হয়ে যায়। তো এবার আসি সারফেস টেনশন। এটা তোমরা পড়েছো, পৃষ্ঠটান বলা হয় এটাকে, বাংলায় পৃষ্ঠটান। এখন হচ্ছে সারফেস টেনশন। তো সারফেস টেনশন তোমরা পড়েছো এইচএসসি লাইফে। সারফেস টেনশনের প্রথমে সংজ্ঞাটা তোমরা পড়ি, তাহলে বুঝতে পারবা যে সারফেস টেনশন ইজ দ্য ফোর্স অ্যাক্টিং অ্যালং দ্য সারফেস অফ এ লিকুইড বাই হুইচ সারফেস মলিকিউলস আর হেল্ড টুগেদার। মানে কোনো একটা লিকুইড পদার্থ, তার সারফেসের যে পার্টিকেল আছে ওইগুলা নিজেদের মধ্যে একটা বন্ড তৈরি করে, ঠিক আছে? একসাথে একটা ফোর্সের মাধ্যমে আটকে থাকে। এর কারণে কি হয়? লিকুইড গুলো একটা মিনিমাম সারফেস এরিয়া তৈরি করে। এটার কারণ কি? এই জন্য তোমরা যখন বৃষ্টির ফোঁটা পড়বে, বৃষ্টির ফোঁটা কিন্তু গোল গোল হয়, মানে একটা মিনিমাম সারফেস এরিয়া। তুমি এইটা সারফেস এরিয়া চিন্তা করো আর এটা সারফেস এরিয়া চিন্তা করো, কোনটা সারফেস এরিয়া বেশি? অবশ্যই এই সেকেন্ডটা। একটা গোল বস্তু সারফেস এরিয়া কিন্তু কম হয় একটা আয়তাকার বা অন্যান্য শেপের থেকে। এই জন্য এরা সবসময় একটা গোল জাতীয় একটা মানে শেপ ফর্ম করতে পারে। তো এটাই হচ্ছে সারফেস টেনশন। তো সার্ভিস টেনশনে আমাদের এত কিছু তোমরা একটু রিডিং করো, এটা বেশি একটা ইম্পর্টেন্ট না। আমাদের লাগবে হচ্ছে এইটা, যে অ্যাপ্লিকেশন অফ সার্ভিস টেনশন মেডিকেল সেক্টরে কাজে লাগে। একটা হচ্ছে ডাইজেস্টিভ অফ ফ্যাট, ডাইজেশন অফ ফ্যাট। সেখানে কি হয়েছে? ফ্যাট পার্টিকেলের সার্ভিস টেনশনকে রিডিউস করে বাইল সল্ট, তখন কি হয়? ফ্যাটটা তোমার কি বলো, ওটা দ্রবীভূত হয়, মানে ডিজল ডিজল ডিজলভ হতে পারে। আর কি সার্ভেক্টেন্ট তোমরা জানোই যে রিডিউসের সার্ভিস টেনশন, তখন হচ্ছে লাংসটা কোলাপ করে না। তো এখন সার্ভিস টেনশন এই পর্যন্ত পড়লো হচ্ছে।
কেমিক্যাল কম্পোজিশন অফ বডি এগুলো পড়তে পারো, নাও পারো, তেমন একটা ধরে না। তারপরে আছে মেজর বায়োমলিকুলস অফ বডি, এগুলো একটু পড়বা। বায়োমলিকুল কি কি আছে? প্রোটিন, গ্লাইকোজেন, ডিএনএ, আরএনএ, লিপিড, এগুলো আছে বায়োমলিকুল। এগুলো কিন্তু এমসিকিউ তে দেয়, আবার ভাইভাতেও জিজ্ঞেস করে অনেক সময়। আর বিল্ডিং ব্লক গুলো তো তোমরা জানোই, প্রোটিনের যে অ্যামিনো অ্যাসিড, গ্লাইকোজেনের গ্লুকোজ, আমি প্রোটিন কার্বোহাইড্রেট সবই পড়িয়েছি, সবই বিস্তারিত বলেছি। এখন এখানে একটা দেখো কথা বলছে, এটা কিন্তু একটা ইম্পর্টেন্ট জিনিস। প্রোটিন, গ্লাইকোজেন, ডিএনএ, আরএনএ এগুলো হচ্ছে বায়োপলিমার, কিন্তু লিপিড গুলো এখনো বায়োপলিমার না। এটা আমি লিপিড চ্যাপ্টারে পড়েছি। ঠিক আছে, লিপিড কিন্তু এগুলো কেন, অনেকগুলো মনোমার ইউনিট, যেমন প্রোটিন অনেকগুলো অ্যামিনো অ্যাসিড দিয়ে তৈরি হয়। তারপরে তোমার গ্লুকোজ কি হয়, গ্লাইকোজেনটা অনেকগুলো গ্লুকোজ ইউনিট দিয়ে তৈরি হয়। কিন্তু লিপিড কিন্তু অনেকগুলো ইউনিট দিয়ে তৈরি হয় না, এটা শুধুমাত্র একটা ফ্যাটি অ্যাসিড আর অ্যালকোহল দিয়ে তৈরি হয়। এখন আসি, এটা ভেরি ভেরি ইম্পর্টেন্ট এই চ্যাপ্টারে, ক্রিস্টালয়েড এন্ড কলয়েড। ক্রিস্টালয়েড কি? ক্রিস্টালয়েড হচ্ছে, এটা তোমরা এইচএসসি তে পড়েছো, আমি আগেই বলেছি এই চ্যাপ্টারে ম্যাক্সিমাম জিনিসই পড়া তোমাদের। Substances with size less than 1 nanometer, okay, which can pass through সেমি পারমিয়েবল মেমব্রেন। তাহলে আমাদের কি দুইটা বৈশিষ্ট্য, একটা হচ্ছে সাইজ লেস দ্যান 1 nanometer, আর পাস থ্রু সেমি পারমিয়েবল মেমব্রেন। যেমন কি আছে ইলেকট্রোলাইট, যেমন সোডিয়াম ক্লোরাইড, পটাশিয়াম, এগুলো হচ্ছে ইলেকট্রোলাইট, মিনারেলস, গ্লুকোজ, অ্যামিনো অ্যাসিড এগুলো। আর কলয়েড কি? কলয়েডের হচ্ছে 1 থেকে 100 ন্যানোমিটার, এগুলো হচ্ছে কলয়েড যেগুলো। তো এগুলো সেমি পারমিয়েবল মেমব্রেনকে ক্রস করতে পারে না, যেমন কি আছে প্রোটিন, গ্লাইকোজেন, স্টার্চ এগুলা। এখন আসি আমরা, আচ্ছা ইম্পর্টেন্ট প্লাজমা কলয়েডস, সরি ক্রিস্টালয়েড কি কি আছে এগুলো একটু পড়বা। ইম্পর্টেন্ট প্লাজমা কলয়েড কি কি, এগুলা প্রোটিন, প্লাজমা প্রোটিন এগুলা। আর ডায়েটারি কলয়েড কি কি আছে? প্রোটিন, স্টার্চ, সেলুলোজ এগুলা। এবার ডিফারেন্স বিটুইন ক্রিস্টালয়েড এন্ড কলয়েড। ফার্স্ট আমি বলেছি সাইজের একটা আছে, ক্যান পাস থ্রু সেমি মেমব্রেন, এটা হচ্ছে তোমার ক্রিস্টালয়েড। আর কারেন্ট পাস থ্রু, এটা হচ্ছে কলয়েড। আর এটা হচ্ছে কি ক্রিস্টালাইন অ্যান্ড ডায়ালাইজেবল, এটাই মেনলি ইম্পর্টেন্ট, ডায়ালাইজেবল। কিন্তু এটা হচ্ছে নন ডায়ালাইজেবল, ওকে, ডায়ালাইসিস করা যায় না ক্রিস্টালয়েডকে, এটা একটু মাথায় রাখবে, এটার উপর ভিত্তি করে আমরা ডায়ালাইসিসটা পড়বো। আর ফর্মস হোমোজেনাস সলিউশন, ঠিক আছে, বা ট্রু সলিউশন যেটা। আর এটা ফর্মস হেটারোজেনাস সলিউশন। আর এটা কিন্তু অসমোটিক্যালি অ্যাক্টিভ অ্যান্ড এক্সার্ট হাই অসমোটিক প্রেশার, কিন্তু এটা কিন্তু অসমোটিক্যালি অত অ্যাক্টিভ না অ্যান্ড এক্সার্ট লো অসমোটিক প্রেশার। ঠিক আছে, তাহলে ক্রিস্টালয়েড গুলো কিন্তু, এর নাম কিন্তু কলয়েড, বাট এটা কিন্তু কলয়েডাল অসমোটিক প্রেশার কম দেয়। এটা কিন্তু তোমার এ করা যাবে না, কনফিউজ হওয়া যাবে না। আর এটা কিন্তু ডিটারমাইন্ড ওয়াটার মুভমেন্ট অ্যাক্রস দ্য সেল মেমব্রেন, যেহেতু এখানে অসমোটিক্যালি মানে অসমোটিক প্রেশার এক্সার্ট করছে, সেহেতু এটা তোমার যে মুভমেন্টটাই করবে না। এখন কলয়েড সিস্টেমে কি হয়, ডিসপার্সড ফেজ আছে একটা, আর ডিসপারশন মিডিয়াম। ডিসপার্সড ফেজ মানে কি, যে সলিউড যেটা থাকে সেটা হচ্ছে ডিসপার্সড ফেজ, মানে তার মধ্যেই আছে, ডিসপার্সড অবস্থায় আছে। আর ডিসপারশন মিডিয়াম যেটা, যেটা হচ্ছে বেশি পরিমাণে, এক কথায় যে সলভেন্ট যেটা থাকে, ঠিক আছে, সলভেন্ট হচ্ছে তোমার ডিসপার্স মিডিয়াম, আর সলিউডটা হচ্ছে তোমার ডিসপারশন, সরি ডিসপার্স ফেজ যেটা, ওকে। তো কলয়েড আমি পড়িয়েছি একটু আগে, আরেকবার দেওয়া আছে, সাবস্টেন্স হ্যাভিং মলিকুলার সাইজ 1 to 100 nanometer হুইচ কান্ট পাস থ্রু সেমিপারমিয়েবল রেগুলার। এখন আসি টাইপস অফ কলয়েড কি কি আছে। একটা আছে হাইড্রোফিলিক কলয়েড, আর একটা হাইড্রোফোবিক। দেখেই বুঝতে পারছো, যেগুলো ওয়াটার সলিউবল হবে সেগুলো হচ্ছে হাইড্রোফিলিক, আর যেগুলো ওয়াটার সলিউবল হবে না সেগুলো হচ্ছে হাইড্রোফোবিক। তো ম্যাক্সিমাম কলয়েডই হচ্ছে হাইড্রোফিলিক, এই যে প্র্যাকটিক্যালি অল কলয়েডস অফ লিভিং সিস্টেমস আর হাইড্রোফিলিক। কারণ জানো আমাদের বডিতে শুধু কি থাকে, ওয়াটারই থাকে সবসময়, তো হাইড্রোফিলিক তো অবশ্যই হতে হবে। তো হ্যাভ অ্যাফিনিটি টু ওয়াটার অ্যান্ড সলভেন্ট, আচ্ছা এটার এক্সাম্পল গুলো পড়বা, এটারও শুধু এক্সাম্পল গুলো পড়লেই হচ্ছে, আর কেমন একটা ইম্পর্টেন্ট না। প্রপার্টিস অফ কলয়েড কি কি আছে, একটা আছে ব্রাউনিয়ান মুভমেন্ট, টিন্ডাল ফেনোমেনন, ইলেকট্রিক্যাল ফেনোমেনন, আর সারফেস ফেনোমেনন। তো ব্রাউনিয়ান মুভমেন্ট তোমরা জানো, ব্রাউনিয়ান গতি, এই যে বিভিন্ন দিকে ছোটাছুটি করে, এটা এটা হচ্ছে ব্রাউনিয়ান মুভমেন্ট। হ্যাপাজার্ড মুভমেন্ট অফ দ্য কলয়েড পার্টিকেলস ইন সলিউশন ডিউ টু আনইন্টারপ্রেট বাফারিং অন, এগুলো একটু তুমি পড়বা, সিন আন্ডার আল্ট্রা মাইক্রোস্কোপ। আর হচ্ছে কি টিন্ডাল ফেনোমেনন, মানে হচ্ছে যখন ওই যে আমাদের এখন একটা ট্রেন্ড চালু হয়েছে না, ওই যে পানিতে হলদি দেওয়া, দিলে একটা নিচে লাইট দেয়, সেটার জন্য এটাও কিন্তু একটা টিন্ডাল ফেনোমেনন। যে কি হোয়েন এর বিম অফ লাইট ইজ পাসড থ্রু এ colloidal solution and observed at right angle, the tract of light becomes visible as white line due to the dispersion of rays by the colloid particle। মানে কলয়েড পার্টিকেল যেখানে থাকবে সেখানে যদি তুমি একটা বিম অফ লাইট দাও, সেটা কয়েকটা হোয়াইট রেতে ভাগ হয়ে যাবে, এটা দেখা যাবে। যেমন ওই যে হলুদ দিলে যেটা হয়, পানিতে নিচে একটা লাইট দিয়ে হলুদ দিচ্ছ, তাহলে হলুদ কিন্তু একটা কলয়েডাল পার্টিকেল, ওইটা যখন দিচ্ছ ওটা লাইটকে ডিসপার্স করে দিচ্ছে, চারিদিকে ছড়িয়ে দিচ্ছে, তখন একটা দেখতে সুন্দর লাগে একটা।
তো এখন আসি ইলেকট্রিক্যাল ফেনোমেনন কি আছে। কলয়েড গুলোতে ইলেকট্রিক্যাল চার্জ থাকে, যেমন প্রোটিনে থাকে। আমি বলেছি প্রোটিনে দুই রকম পার্টিকেল, একটা অ্যামিনো গ্রুপ আর একটা হচ্ছে কার্বক্সিল গ্রুপ। তো ওখানে চার্জ থাকে কিন্তু। আর ডেফিনিট আইসোইলেকট্রিক পেজ থাকে। এখানে হচ্ছে জুইটার আয়ন হিসেবে থাকে, জুইটার আয়ন আমি বলেছি আগে। তো আরেকটা আছে কি, দিয়ে আন্ডারগো ইলেকট্রোফোরেসিস, সেটা হচ্ছে পার্টিকেল সিপারেট ফ্রম ইচ আদার। তার মানে কেমন এটা, সাপোজ কোনো একটা সলিউশনে পজিটিভ চার্জ পার্টিকেল আছে, নেগেটিভ চার্জ আছে। তাহলে তুমি একটা কি করলে, ওখানে একটা ম্যাগনেটিক ফিল্ড দিলে, একটা হচ্ছে পজিটিভ চার্জ দিলে তুমি, পজিটিভ একটা সাপোজ এরকম ম্যাগনেটিক ফিল্ড দিলে, তাহলে কি হবে, ওখানে যে নেগেটিভ চার্জ গুলো ছিল ওগুলো কিন্তু পজিটিভের প্রতি আকৃষ্ট হবে, তাহলে ওদিকে চলে যাবে। আর নেগেটিভ গুলো কিন্তু তখন আরেক দিকে চলে যাচ্ছে। তাহলে কি এখানে সেপারেট হয়ে গেল না একটা। তো এটাকে বলা হচ্ছে ইলেকট্রোফোরেসিস। তারপরে কি সারফেস ফেনোমেনন, মানে হচ্ছে কলয়েড পার্টিকেলস হ্যাভ লার্জার সারফেস এরিয়া পার ইউনিট মাস, মানে এদের একটা লার্জার সারফেস এরিয়া থাকে। এখন দেখি সাসপেনশনটা কি। আচ্ছা, এখানে আরেকটা জিনিস বাদ দিয়েছি, ইম্পর্টেন্স অফ কলয়েড অ্যান্ড কলয়েড অসমোটিক প্রেশার। এটা কি, যে তোমার কলয়েড অসমোটিক প্রেশার যখন বেড়ে যায় তখন কি হয়, তোমার সেখানে ওয়াটার গুলো চলে আসে, ওয়াটার অ্যাবজর্ব করে, অসমোসিস হয় ওয়াটারে। আর যখন কমে যায় তখন কি হয়, ওয়াটারটা বাইরে চলে যায়। তাহলে প্লাজমা কলয়েড অসমোটিক প্রেশার যদি বেড়ে যায় আমাদের, তখন কি হয়, ওয়াটার কামস আউট অফ ব্লাড ভেসেলস ফ্রম দ্য এক্সট্রাভাস্কুলার স্পেস টু, মানে কি যখন তোমার প্লাজমার কলয়েড অসমোটিক প্রেশারটা বেড়ে যাবে, তখন কি হবে, ব্লাড ভেসেলের মধ্যে ওয়াটারটা এন্টার করবে। আর যখন কমে যাবে তখন কি হবে, ওয়াটারটা ওখান থেকে বের হয়ে যাবে। তখন কিন্তু ওটা ভেসেল গুলো চুপসে যাবে। তাহলে যখন বের হয়ে যাচ্ছে তখন ভেসেল গুলো চুপসে যাচ্ছে। আর যখন বেড়ে যাচ্ছে তখন এডেমা হয়ে যাচ্ছে। এটা হচ্ছে মেন কাহিনী। আর সাসপেনশনটা কি, সাসপেনশন হচ্ছে হেটেরোজেনাস সিস্টেম অফ সলিউট উইথ ওয়াটার হোয়ার সলিউট সাইজ ইজ মোর দ্যান 100 ন্যানোমিটার। তার মানে এক কথায় তোমার কলয়েড দ্বারা যেসব সলিউট তৈরি হচ্ছে সেটাকে বলা হচ্ছে সাসপেনশন। যেমন তোমরা অ্যান্টাসিড খেয়েছো না, অনেকে গ্যাস্ট্রিকের জন্য খায় অ্যান্টাসিড সাসপেনশন, এটা কিন্তু একটা সাসপেনশন। ম্যাক্সিমাম ওষুধ যেগুলো লিকুইড টাইপ ওগুলো কিন্তু সাসপেনশন হয়। ওখানে যে পার্টিকেল গুলো থাকে ওগুলো কিন্তু অনেক বড় বড় পার্টিকেল, যেমন 100 ন্যানোমিটার থেকে বড়। এগুলো কিন্তু কলয়েড এক প্রকার। আর আরবিসি ইন প্লাজমা এটা একটা সাসপেনশন। এগুলো নিচে তলানি পড়ে যায় একসময়, যখন যেমন আরবিসি যদি তুমি রেখে দাও অনেকক্ষণ, তাহলে কিন্তু দেখবে নিচে তলানি পড়ে গেছে এরকম। আর ইমালশনটা হচ্ছে কি, লিকুইড প্লাস লিকুইড, লিকুইড লিকুইড একটা মানে মিক্সচার, যেটা এটা প্রডিউস বাই ডিসপারশন অফ এ লিকুইড ড্রপলেট টু অ্যানাদার লিকুইড। ওকে, এখানে একটা একটা লিকুইড হচ্ছে ডিসপার্স ফেজ হিসেবে কাজ করে, আর একটা হচ্ছে ডিসপারশন মিডিয়াম হিসেবে কাজ করে। আর এখানে হচ্ছে 100 টু 1000 ন্যানোমিটারের মধ্যেই থাকে। যেমন আছে কি কল্ড লিভার অয়েল, মিল্ক। মিল্ক কিন্তু ইমালশন অফ ফ্যাট ইন ওয়াটার। ওকে, তাহলে ফ্যাটটাও এক প্রকার ওখানে লিকুইড, প্লাস আর একটা তোমার যে ওয়াটারটাও লিকুইড কিন্তু। আর ইমালসিফায়ার কি, ইমালসিফায়ার হচ্ছে সাবস্টেন্সেস উইথ স্ট্যাবিলাইজ এন্ড ইমালশন। যেমন এখানে এক্সাম্পল আছে, বাইলসল্ট হচ্ছে ইমালশন। আচ্ছা, এটা একটু তোমরা পড়তে চাইলে পড়তে পারো, এটাও অতটা ইম্পর্টেন্ট না, আর সবই বলে দিয়েছি আমি। জাস্ট ডিফারেন্সটা একটু করে নিও। এখন আসি আমি ডায়ালাইসিস, এটা কিন্তু অনেক ইম্পর্টেন্ট, যেহেতু মেডিকেলের ক্ষেত্রে লাগে। ডায়ালাইসিসটা কি, যদি আমি বলি ডায়ালাইসিস জিনিসটা কি, তাহলে হচ্ছে মেথড টু সেপারেট ক্রিস্টালয়েড অ্যান্ড কলয়েড। ওকে, তাহলে কি, সেপারেট ক্রিস্টালয়েড অ্যান্ড কলয়েড ফ্রম দেয়ার মিক্সচার। এটা হচ্ছে মেন কাহিনী যে ডায়ালিসিস জিনিসটা কি। এখন প্রিন্সিপাল অফ ডায়ালিসিস যদি তোমাদের জিজ্ঞেস করে, এটা কিন্তু ভেরি ভেরি ইম্পর্টেন্ট। অনেকে কিন্তু এগুলো ভুলভাল বলে। প্রিন্সিপাল অফ ডায়ালিসিস বললে তারা বলে যে ডায়ালিসিস কিভাবে করবো, এই ডায়ালিসিস ব্যাগ দেবো, ডায়ালিসিস ফ্লুইড। এগুলো কিন্তু প্রিন্সিপাল অফ ডায়ালিসিস না, এটা কিন্তু প্রসিডিউর অফ ডায়ালিসিস। তো প্রিন্সিপাল অফ ডায়ালিসিস বললে তোমাদের এক লাইনই বলতে হবে, সেটা কি, crystallite substances in solution can pass through semi-permeable membrane while colloid particles cannot। মানে আমরা কোন প্রিন্সিপালের উপর ডিপেন্ড করে ডায়ালাইসিসটা করি, সেটা হচ্ছে ক্রিস্টালয়েড গুলা সেমি পারমিয়েবল মেমব্রেনকে ক্রস করতে পারে, কিন্তু কলয়েড গুলা পারে না। এটা হচ্ছে আমাদের প্রিন্সিপাল। তো এখন আমরা জানি সেমি পারমিয়েবল মেমব্রেন কি কি আছে আমাদের। এখানে আছে, দেখো, সেলোফেন মেমব্রেন, পার্চমেন্ট মেমব্রেন, সেলুলোজ নাইট্রেট, সেলুলোজ অ্যাসিটেট, এগুলো হচ্ছে আমাদের তোমার সেমি সেমি পারমিয়েবল মেমব্রেন। এগুলো কিন্তু জিজ্ঞেস করে ভাই ভাই, এমসিকিউ তো আসে। এখন আমরা কিভাবে ডায়ালিসিস করা হয় সেটা আমরা দেখি। প্রথমে কি করা হয়, এখানে একটা কোনো কিছুর মধ্যে ডায়ালাইসিস ফ্লুইড নেয়, মানে মেশিনের মধ্যে কোনো কিছু বলতে, এটা হচ্ছে ডায়ালাইসিস ফ্লুইড। ওকে, ডায়ালাইসিস ফ্লুইডের মধ্যে কি করা হয়, একটা ডায়ালাইসিস ব্যাগ হয়, ডায়ালাইজার ব্যাগ, যেটা এই ব্যাগটা কি দ্বারা তৈরি, এই যে সেমি মেমব্রেন দিয়ে তৈরি। তো এই যে ডায়ালাইসিস ফ্লুইড যেটা, মানে ডায়ালাইসিস যে ব্যাগটা আছে, তার মধ্যে কি থাকে, এগুলো হচ্ছে ক্রিস্টালয়েড, আর এগুলো হচ্ছে কলয়েড, যে ছোটগুলো ক্রিস্টালয়েড, বড়গুলো কলয়েড।
তাহলে কি হয়, এখান থেকে ক্রিস্টালাইট গুলো কিন্তু আমাদের বাইরে চলে যায়। এই দেখো এখানে বাইরে চলে আসে, ঠিক আছে? তাহলে ডায়ালাইসিস মেমব্রেনকে ক্রস করে ক্রিস্টালাইট গুলো বাইরে চলে গেছে। তো এখন এটা আমাদের কিডনির, আমরা জানি কিডনি বিকল হলে ক্রিস্টালাইট আমাদের ডায়ালাইসিস করা হয়। তো এটা কিভাবে কাজ করছে? আমরা তো জানি ক্রিস্টালাইট বের হয়ে যাচ্ছে। তাহলে এখানে আমাদের হেল্প করছে কিভাবে? আমাদের বডিতে যেসব টক্সিক সাবস্টেন্স গুলো ছিল, যেমন আমি একটু আগে বললাম ইউরিয়া। ইউরিয়া কিন্তু একটা ক্রিস্টালাইট জাতীয় পদার্থ। এমনি এরকম আরো যেসব তোমার টক্সিক জাতীয় সাবস্টেন্স আছে সেগুলো কিন্তু ক্রিস্টালাইট। তাহলে ক্রিস্টালাইট গুলো আমাদের বের হয়ে যাচ্ছে। বাট যে আমাদের প্লাজমা প্রোটিন আছে, গ্লাইকোজেন আছে, এগুলো কিন্তু বের হচ্ছে না। এগুলো কলয়েড জাতীয় পদার্থ। তাহলে কলয়েড গুলো থেকে যাচ্ছে, ক্রিস্টালাইট গুলো বের হয়ে যাচ্ছে। এই জন্য আমাদের তখন হেল্প করছে। তো ইম্পর্টেন্স অফ ডায়ালিসিস কি? ইউজড ইন আর্টিফিশিয়াল কিডনি ফর ট্রিটমেন্ট অফ রেনাল ফেলিওর আর ট্রিটমেন্ট অফ হাইপার ক্যালিমিয়া। হাইপার ক্যালিমিয়াটা কি? পটাশিয়ামটা যখন বেড়ে যাবে সেটাকে বলে হাইপার ক্যালিমিয়া। তাহলে পটাশিয়াম আমরা জানি একটা কি ক্রিস্টালয়েড, তাই না? পটাশিয়াম একটা ক্রিস্টালয়েড। তাহলে আমরা যখন ডায়ালাইসিস করছি ক্রিস্টালয়েড গুলো বার হয়ে যায়, তাহলে একইভাবে পটাশিয়ামটাও বের হয়ে যাবে। ওকে, ক্লিয়ার? আচ্ছা, আমাদের সলিউশন পার্টটুকু আপাতত এই পর্যন্তই। এরপর আমাদের ল অফ মাস অ্যাকশন বা বাফার গুলো তৈরি হবে। তো সলিউশনটা আমি যেহেতু শেষ করলাম, আমাদের একটা এক্সট্রা বইয়ের বাইরে একটা জিনিস আমি তোমাদের দেখাতে চাই। সেটা হচ্ছে ক্লাসিফিকেশন অফ সলিউশন, যেটা এটা তোমাদের এই বইতে নাই, অন্য বইতে আছে। এখানে দেখো এই এই সলিউশনের ক্লাসিফিকেশনটা আমাদের একটু জানতে হবে। সেটা কি? সলিউশনকে দুইটা বেসিসে ভাগ করা যায়। সেটা কি? একটা হচ্ছে কোয়ালিটেটিভ, একটা হচ্ছে কোয়ান্টিটেটিভ। কোয়ালিটেটিভ মানে কি? সেখানে হচ্ছে তোমার শুধুমাত্র কোয়ালিটিটা ম্যাটার করবে, কোনো কোয়ান্টিটি মানে আমি কেমন অনুপাতে মিশালাম এগুলো কোনো ম্যাটার করবে না। কোয়ালিটেটিভ এর মধ্যে হচ্ছে দুই রকম, একটা হচ্ছে ক্রিস্টালয়েডাল, একটা হচ্ছে কলয়েডাল। কলয়েডের মধ্যে আবার দুই রকম, ইমালসয়েড, সাসপেনসয়েড। ইমালশন, সাসপেনশন যেটা আমি পড়েছি। তো আমি কিন্তু সবগুলাই তোমাদের বলেছি, যেমন আমি এই সলিউশনের ডিফারেন্স ক্লাসিফিকেশনটা পরে দেখাচ্ছি যাতে তোমরা কনফিউজ না হতে। আর প্রথমে দেখালে হয়তো তোমরা কলয়েড কি বুঝতে না, ক্রিস্টালয়েড বুঝতে না, ইমালশন বুঝতে না। এই জন্য আমি আগে এগুলো পড়িয়ে এসেছি, তারপরে তোমাদের ক্লাসিফিকেশনটা দেখাচ্ছি। আর কোয়ান্টিটেটিভ কি আছে? একটা আছে স্ট্যান্ডার্ড, একটা নন স্ট্যান্ডার্ড। স্ট্যান্ডার্ড মানে তো জানোই, যেটার আমরা যেটার ঘনমাত্রাটা আমরা জানি সেটা হচ্ছে স্ট্যান্ডার্ড। যেমন নরমাল, মোলার, মোলাল, এগুলা। পার্সেন্টের মধ্যে আবার আছে এগুলো ওয়েট ভলিউম, ওয়েট ভলিউম, যে ডব্লিউ বাই ভি, ডব্লিউ বাই ডব্লিউ, ভি বাই ভি, এগুলা। আর নন স্ট্যান্ডার্ড মানে কি? যারা আমরা কনসেন্ট্রেশনটা জানি না, যেমন আনস্যাচুরেটেড, স্যাচুরেটেড, সুপার স্যাচুরেটেড, এগুলো হচ্ছে নন স্ট্যান্ডার্ড। তো সলিউশন এই পর্যন্তই। এখন আমরা একটু ল অফ মাস অ্যাকশন আর বাফারটা পড়বো। ল অফ মাস অ্যাকশন এটা তোমরা কিন্তু আগেই জানো। সেটা কি? এখন নাম শুনে একটু একটু উদ্ভট লাগছে। সেটা হচ্ছে ভর ক্রিয়া সূত্র, ঠিক আছে? তো আমি প্রথমে যখন ফার্স্ট ইয়ারে যখন আমি নতুন শুরু করি, ল অফ মাস অ্যাকশন দেখে কেমন একটা যেন লাগে। ইংলিশে লেখা, তো আমি তো বাংলা মিডিয়াম স্টুডেন্ট, জানোই তোমরা। তো তখন আমি কি করলাম, এটাকে বাংলা করার চেষ্টা করলাম। তো ল মানে সূত্র, ভর, অ্যাকশন মানে ক্রিয়া। তখন আমি বলি এটা কি ভর ক্রিয়া সূত্র? তারপরে আমি একটু গুগলে সার্চ দিলাম যে ল অফ মাস অ্যাকশন মানে কি। তো দেখি আসলে এটা হচ্ছে ভর ক্রিয়া সূত্রই। তো তোমরা যারা ইংলিশ মিডিয়ামে পড়েছো তারা হয়তো এটা ভালোভাবে জানবে, বাট বাংলা মিডিয়ামদের একটু অসুবিধা হতে পারে। তো আমরা এই যে ভর ক্রিয়া সূত্র পড়ছি এটাই। তো ভর ক্রিয়া সূত্রটা কি ছিল? রেট অফ এনি কেমিক্যাল রিয়াকশন এট এনি ইনস্ট্যান্ট at a given temperature is directly proportional to the product of molar concentration of reaction. তার মানে দেখো, যদি আমি বলি এক্ষেত্রে, যদি আমি এখানে একটা আমি রিয়াকশন নিলাম, তো রিয়াকশনে কি হচ্ছে দেখো এখানে ল অফ মাস অ্যাকশন অনুযায়ী, সাপোজ যে ফরওয়ার্ড যখন যাচ্ছে আমার, তখন হচ্ছে এর ভেলোসিটি ছিল ভি ওয়ান, আর যখন ব্যাকওয়ার্ড যাচ্ছিল তখন হচ্ছে ভি টু। তাহলে ভি ওয়ান ইজ প্রপোর্শনাল টু কি? এ ওয়ান ইন্টু এ টু, তাই না? আমরা কি জানি যে মোলার কনসেন্ট্রেশন অফ রিয়াক্ট্যান্স, তাহলে এখানে রিয়াক্ট্যান্ট কি ছিল? এ আর বি। তাহলে যখন ফরওয়ার্ড রিয়াকশনে যাচ্ছে তখন কিন্তু এ আর বি এর যে কনসেন্ট্রেশনের গুণফলটা হবে। আর যখন ব্যাকওয়ার্ড যাচ্ছে তখন কিন্তু সি আর ডি। তাহলে এই দুটোকে আমি যদি অনুপাত করি তাহলে কি আছে? সি বাই ডি ডিভাইড বাই এ বাই বি। ওই যে সরি, এখানে আমাদের একটা কনস্ট্যান্ট হলো, কনস্ট্যান্টের। এখন এই কনস্ট্যান্টের যে ইকুইভ্যালেন্ট যেটা হলো সেটা হচ্ছে বলা হয়, সরি, এখানে একটা যে কে আসলো, ঠিক আছে? এখানে কেটা হচ্ছে একটা কনস্ট্যান্ট তোমার। এখন দেখো এই যে কনস্ট্যান্টের নাম হচ্ছে ডিসোসিয়েশন কনস্ট্যান্ট। ওকে, এখন দেখো ল অফ মাস অ্যাকশনের ইম্পর্টেন্স কি কি আছে। তো ইট এক্সপ্লেইনস দ্য বেসিস অফ বায়োকেমিক্যাল রিঅ্যাকশন এন্ড প্রোডাক্টস অফ দ্য রেট। তো এখানে আমরা জানি এদের মধ্যে যে সম্পর্ক একটা করা হয়। এটা আবার পিএইচ নির্ণয়ের ক্ষেত্রে
তোমার বের করা, এটা আমরা পরেই দেখবো। তো এটা এক্সপ্লেইন দ্য সলিবিলিটি প্রোডাক্ট অফ সলিডস ইন ওয়াটার। যাই হোক, এগুলো অতটা ইম্পর্টেন্ট না তোমাদের। এখন আসি হ্যান্ডারসন হ্যাসেলবার্গ ইকুয়েশন। এটা তোমরা জেনে আসছো, এটা হচ্ছে ইকুয়েশন। এখন এটা তোমাদের কি করে ডেরিভেটিভটা তোমাদের রিটেনে আসতে পারে। ওকে, তো ডেরিভেটিভ তোমরা আগেই পড়েছো, এটা একটু করবা তোমার বাড়িতে প্র্যাকটিস। এটা ওই ইজি, একদম ল মাস অপশন দিয়ে করা হয় যে যখন একটা উইক অ্যাসিড ভেঙে কি হলো, এইচ আর বি হলো এইচ প্লাস বি মাইনাস, মানে প্রোটন আর কনজুগেট বেস, তখন এবার কে ইকুয়াল টু কি তোমার প্রোডাক্ট ডিভাইডেড বাই রিঅ্যাক্ট্যান্ট যেটা। তারপরে কি হলো, এটাকে আমি ভাগ করলাম, তারপরে লগ নিলাম, মাইনাস লগ করে এখন আমরা এই ফর্মুলাটা দাঁড় করলাম। তো এটা একটু তোমরা বাড়িতে প্র্যাকটিস করবে, এটা কিন্তু রিটেনে দেয় এই এটা ডিরাইভ করতে বলে রিটেনে। অ্যান্ড এটা কিন্তু ইজি, ভালোই প্র্যাকটিস করলেই পারা যায়। তো এখানে একটা আমাদের এক্সাম্পল দিয়ে দেখাইছে, এটা তোমরা ছোটবেলা থেকেই পড়ে আসছো, আর কিছুই নাই। এখানে ইম্পর্টেন্সটা একটু পড়তে হবে, যেমন কি কনসেপ্ট অফ অ্যাসিডোসিস অ্যান্ড অ্যালকোলাইসিস। ঠিক আছে, যেমন ওই যে পিএইচ এর সাথে এটা রিলেটেড, এর জন্য ডিটারমাইন্ড ব্লাড পিএইচ আর ইন্টারনাল কনস্টিটিউয়েন্সি অফ অ্যাসিড বেস প্যারামিটার অফ, যেমন পিএইচ, পার্শিয়াল প্রেশার অফ কার্বন ডাইঅক্সাইড, বাইকার্বনেট, এগুলোকে বলা হয়েছে প্যারামিটারস অফ ব্লাড। ঠিক আছে, এই প্যারামিটারস অফ ব্লাড কিন্তু এর মাধ্যমে নির্ণয় করা যায়। তো ইট ইজ ইউজ টু ডিটারমাইন পিএইচ অফ উইক অ্যাসিড অ্যান্ড ইন্ডিকেটর। তো পিএইচ অফ বাফার, তারপরে কি বায়োঅ্যাভেবিলিটি অফ ড্রাগস বাই ক্যালকুলেটিং দ্য অ্যাবান্ডেন্স আয়নিক ফর্ম অ্যাসিডিক অর। আচ্ছা, এগুলো একটু, এটা একটু হায়ার লেভেলে, তো তোমরা একটু এটা মুখস্থ করে রাখো, এটা কিন্তু তোমাদের ব্যাখ্যা নাই এখন। এখন তোমাদের আইসোমার। আইসোমার মানে হচ্ছে যে সমাণু। তো এগুলো তোমরা আগেই পড়েছো, জিওমেট্রিক আইসোমার, অপটিক্যাল আইসোমার, এটা আমি এখন তোমাদের পড়াবো না। তুমি তোমাদের মেইনলি পড়ার দরকার হচ্ছে যে এপিমারটা আমি কার্বোহাইড্রেট চ্যাপ্টারে পড়িয়েছি, এটা একটু তোমরা ভিডিওটা দেখবা, বিস্তারিত এখানে একটু অল্প আছে, বুঝবা না। তো এই আইসোটোপটা তোমাদের রিটেন প্লাস ভাইবা সব ক্ষেত্রে ইম্পর্টেন্ট। আইসোটোপ মানে কি, সেম অ্যাটমিক নাম্বার বাট ডিফারেন্ট অ্যাটমিক ওয়েট, একদমই ইজি আইসোটোপ। তো আইসোটোপ কয় প্রকার, দুই প্রকার, একটা হচ্ছে স্টেবল আইসোটোপ, একটা হচ্ছে আনস্টেবল আইসোটোপ। স্টেবল আইসোটোপ তো জানোই কি আছে, এটার রেশিওটা কি, নিউট্রন টু প্রোটন রেশিও লেস দ্যান গ্রেটার দ্যান 1। ওকে, তো এর এক্সাম্পল গুলো পড়বা একটু। আর আনস্টেবল আইসোটোপ এর এক্সাম্পল গুলো পড়বা, জানোই তো কি, রেডিয়াম, ইউরেনিয়াম, এগুলা। তারপরে হচ্ছে রেডিও অ্যাক্টিভ ডিকে তো জানোই, স্পন্টেনিয়াস ডিকম্পোজিশন অফ আনস্টেবল আইসোটোপ অফ এ ডেফিনিট এলিমেন্ট ইন অ্যান অ্যাটেম্প টু বিকাম, মানে কোনো আনস্টেবল যে আইসোটোপ সেগুলা স্টেবল হওয়ার জন্য যে ক্ষয় ডিকে হয়, আলফা বিটা গামা রেডিয়েশন হয়, সেটাকে বলা হচ্ছে রেডিও অ্যাক্টিভ ডিকে। তো মেকানিজম কি, আলফা ডিকে, বিটা ডিকে, তারপর কি আছে, পজিটিভ বিটা ডিকে আছে, এগুলো তো জানোই যে। আচ্ছা, এগুলো আলফা ডিকে কখন হয়, অ্যাটমিক নাম্বার গ্রেটার দ্যান যখন 70, আর বিটা ডিকে হয় অ্যাটমিক নাম্বার লেস দ্যান 60। ওকে, রেডিও অ্যাক্টিভিটি এটাও জানো তোমরা, হাফ লাইফ জানো, এগুলো পড়াবো না আমি। প্রপার্টিস অফ আলফা ডিকে, ওই যে তোমার কি হয়, যে পজিটিভলি চার্জ হয়, এগুলো একটু পড়ে নিবা তোমরা। পজিটিভ অফ প্রপার্টিস অফ গামা ডিকে, এই ইউজগুলো একটু পড়বা, এগুলো ইম্পর্টেন্ট অনেক, এগুলো রিটেনে লাগে। ঠিক আছে, রেডিও সেন্সিটিভ টিস্যু, তার মানে কোন টিস্যুগুলো আমাদের রেডিও সেন্সিটিভ, যেমন বোন ম্যারো, বোনার্স, লিম্ফ নোড, স্কিন, ইন্টেস্টাইন, এগুলো আছে রেডিও সেন্সিটিভ, মানে রেডিও অ্যাক্টিভ ডিকে হলে এগুলাই সবার আগে তোমার ক্ষতিগ্রস্ত হতে পারে। আর কি কি হ্যাজার্ড হতে পারে, ইমিডিয়েট হ্যাজার্ড কিছু আছে, ডিলেড হ্যাজার্ড আছে, আর জেনেটিক ইফেক্ট আছে। ইমিডিয়েট মানে সঙ্গে সঙ্গে হয় কিছু, কি হয়, বোন ম্যারো ডিপ্রেশন হয়, ইমিউন সাপ্রেশন হতে পারে। ঠিক আছে, ড্যামেজ টু ইন্টেস্টাইনাল মিউকোসা, বার্ডনেস মানে টাক হয়ে যেতে পারে, রাফ অ্যান্ড স্কেলি কিন। আর প্রেগনেন্সি ফিটাল গ্রোথ রিটার্ডেশন হতে পারে, কনজেনিটাল ম্যালফরমেশন অফ ফিটাস, ফিটাল ডেথ হতে পারে, নিওনেটাল ডেথ হতে পারে। এখন অ্যাসিড বেস পার্টটুকু আমি আলাদা ভিডিও নিয়েছি, এটাকে আমি পড়াবো না। আমি বাফার থেকে শুরু করব। বাফারের এই সংজ্ঞাটা খুবই ইম্পর্টেন্ট। বাফার ইজ এ মিক্সচার অফ উইক অ্যাসিড অ্যান্ড ইটস কনজুগেট বেস that tends to prevent the marked change of pH of a solution when moderate amount of acid or base is added to it। তো এই সংজ্ঞাটা আমি মুখস্থ করেছিলাম একদম ওই সময়, এখনো অনেক টাইম মুখস্থ আছে, 1 বছর হয়ে গেছে তাও। সেটা কি, আমাদের একটু ভেঙে ভেঙে পড়লে বুঝতে সুবিধা হবে। মিক্সচার অফ উইক অ্যাসিড অ্যান্ড ইটস কনজুগেট বেস, মানে বাফারে কি থাকবে, কোনো একটা উইক অ্যাসিড থাকবে আর তার কনজুগেট বেস থাকবে। এটা কি করবে, প্রিভেন্ট দ্য মার্ক চেঞ্জ অফ পিএইচ। ওকে, পিএইচ এর চেঞ্জ প্রিভেন্ট করবে। যখন কি হবে, তাতে মডারেট অ্যামাউন্ট অফ অ্যাসিড অর বেস অ্যাড করা হবে, মানে মডারেট অ্যামাউন্ট, অনেক বেশি অ্যাসিড বা বেস অ্যাড করলে কিন্তু সে এটাকে প্রিভেন্ট করতে পারবে না। ওকে, তাহলে এটা হচ্ছে মেন বাফারের জিনিসটা। তাহলে এখানে কিন্তু আমি অনেক কিছু বাফার সম্পর্কে জেনে গেলাম। তো বাফারের পেয়ারকে এইভাবে সিম্বলাইজ করা হয়, কনজুগেট বেস মানে সাপোজ এইচ এ একটা ছিল আমার,
এখানে এইচ প্লাস হবে আর এ মাইনাস, তাহলে এটা হচ্ছে কনজুগেট বেস আর এটা হচ্ছে তোমার যে প্রোটন যেটা, অথবা যে সল্ট হিসেবে লেখা যায় এটা বিএনএ যেটা। বাফার কি কি আছে, বাইকার্বনেট বাফার, ফসফেট বাফার, প্রোটিন বাফার, এগুলো এর বাফার বেসগুলো একটু পড়বা, বাফার অ্যাসিডগুলো পড়বা, কিন্তু ইম্পর্টেন্ট অনেক, রিটেনের জন্য লাগে, ভাইওর জন্য লাগে। এখন বাফারের ক্লাসিফিকেশন আছে, এটা আমি একটু অন্য জায়গা থেকে নিয়েছি, এটা তোমরা একটু স্ক্রিনশট নিতে পারো। তো বাফারের ক্লাসিফিকেশন, প্রথমে আসি কি আছে, বডি ফ্লুইড বাফার সিস্টেম। এটা কি কি আছে, প্লাজমা বাফার, বডি ফ্লুইডের মধ্যে যেসব বাফার আছে এর মধ্যে আবার ডিফারেন্স আছে, ডিফারেন্ট কি কি, প্লাজমা বাফার, আরবিসি বাফার, ইন্টেস্টাইনাল ফ্লুইড বাফার, ইন্ট্রাসেলুলার বাফার। তাহলে প্লাজমা বাফার কি কি আছে, প্লাজমা যেসব বাফার, তাহলে অবশ্যই বাইকার্বনেট বাফার আছে, প্লাজমা প্রোটিন বাফার, ফসফেট বাফার, এই বাফারগুলোর নাম একটু তোমরা পড়বা। তারপরে বাফার সাইক্লিং থ্রু রেসপিরেটরি সিস্টেম, মানে রেসপিরেটরি সিস্টেম দিয়ে কিছু বাফার তোমার জানো তো, যে যেখানে যেমন বাইকার্বনেট তৈরি হবে, কার্বন ডাইঅক্সাইড তৈরি হয়, এগুলো এর মধ্যে কি আছে, হিমোগ্লোবিন বাফার, বাইকার্বনেট বাফার। আর বাফার সাইক্লিং থ্রু কিডনি সিস্টেম, এগুলো একটু পড়বা, ফসফেট, অ্যামোনিয়া, বাইকার্বনেট। তো এখানে দেখো বাইকার্বনেট কিন্তু সব জায়গায় থাকে, এই জন্য বাইকার্বনেট একটু স্পেশাল, এটাও আমরা একটু পরেই পড়বো। তাহলে মেকানিজম অফ বাফার অ্যাকশন কি, বাফার প্রথমে কি করবে, buffer acts by converting strong acid into a weak acid and strong base into weak base, thereby minimizes the effect of strong acid, মানে স্ট্রং অ্যাসিডকে এক কথায় উইক অ্যাসিডে কনভার্ট করবে। যেমন দেখো এখানে HCl ছিল আমার, আর এখানে আমার বাইকার্বনেট ছিল, সোডিয়াম বাইকার্বনেট যেটা, একে কি করলো, সোডিয়াম ক্লোরাইড তৈরি হলো আর কার্বনিক অ্যাসিড তৈরি হলো। তাহলে কার্বনিক অ্যাসিড একটু উইক অ্যাসিড, এটা অনেক কম পরিমাণে ডিসোসিয়েট হয়, এজন্য পিএইচটাকে তেমন একটা চেঞ্জ করে না। একইভাবে স্ট্রং বেস ছিল সোডিয়াম হাইড্রোক্সাইড, এর সাথে কার্বনিক অ্যাসিড যোগ হয়ে কি হলো, সোডিয়াম বাইকার্বনেট, এটা একটু উইক বেস আর হাইড্রোজেন, সরি ওয়াটার। তাহলে কি মেকানিজম অফ বাফার অ্যাকশন যদি বলে, এই লাইনটা তোমাদের অবশ্যই বলতে হবে, সেটা কি, বাফার অ্যাক্টস বাই কনভার্টিং স্ট্রং অ্যাসিড ইনটু উইক অ্যাসিড এন্ড স্ট্রং বেস ইনটু উইক বেস। তো এটা হচ্ছে মেন কথা। তারপরে কি, প্রোটন ডোনেট করে। তো বাফারের সাথে হ্যান্ডারসন হ্যাসেলবেগ ইকুয়েশন, এটা এভাবে যায়, তোমরা তো জানোই। তো যদি কোনো একটা বাফার দিয়ে বলে, যেমন বাইকার্বনেট বাফারের ক্ষেত্রে তুমি হ্যান্ডারসন হ্যাসেলবেগ ইকুয়েশনটা লিখো, তখন তোমরা এইভাবে লিখবা। একইভাবে অন্যগুলাও তোমরা বানায় লিখতে পারবে। এখন বাফারের ম্যাক্সিমাম অ্যাক্টিভিটি কখন হয়, যখন পিএইচটা পিকের কাছাকাছি হয়, ঠিক আছে, পিএইচ যখন অলমোস্ট ইকুয়াল টু পিকে হয়, তখন এর ম্যাক্সিমাম অ্যাক্টিভিটি হয়। তো এখানে কথাগুলোর মেন সারমর্ম হচ্ছে এটা, এটা একটু তোমরা মনে রাখবা। তাহলে কি, এ বাফার শোজ ম্যাক্সিমাম অ্যাক্টিভিটি অ্যাট পিএইচ হুইচ ইজ নিউমেরিক্যালি ইকুয়াল টু অর ক্লোজ টু পিকে। এখন দেখো আমাদের বডিতে কি হয়, পিএইচ কত থাকে, পিএইচ 7.4 থাকে। তাহলে আমাদের এমন কোনো বাফার লাগবে যার পিকে ভ্যালুটা হচ্ছে 7.4 এর কাছাকাছি। এখন আসি বাফারিং ক্যাপাসিটি, এটা হচ্ছে ইট ইজ দ্য অ্যামাউন্ট অফ স্ট্রং অ্যাসিড অর স্ট্রং বেস অ্যাডেড টু 1 লিটার বাফার সিস্টেম উইথ পিএইচ ইনক্রিজ বাই 1 ইউনিট, সরি। তাহলে এটা কি, মানে এই সংজ্ঞাটা শুধু পড়তে হবে, মানে আমার যতটুকু অ্যাসিড, স্ট্রং অ্যাসিড আর বেস 1 লিটার বাফারে যোগ করলে এর পিএইচ 1 ইউনিট ইনক্রিজ করবে, সেটাই হচ্ছে বাফারিং ক্যাপাসিটি। ঠিক আছে, বুঝতে পারছো। এখন আমাদের বাফারিং ক্যাপাসিটি হবে, বাফার ডিপেন্ডস অন এই তিনটা ফ্যাক্টর, মানে কোনো বাফারের বাফারিং ক্যাপাসিটি তিনটার উপর ডিপেন্ড করে। একটা কি, পিকে, কন্টেন্ট অ্যান্ড কনসেন্ট্রেশন অফ বাফার কম্পোনেন্টস, মানে বাফার কম্পোনেন্টসগুলো কনসেন্ট্রেশন কেমন আছে, আর এটার অ্যাসিড বাই বেস রেশিও যেটা। এখন বাফারিং ক্যাপাসিটির যে একটা ডিক্রিজিং সিরিয়াল আছে, সবচেয়ে বাফারিং ক্যাপাসিটি কার বেশি, সেটা হচ্ছে বাইকার্বনেট বাফার। ওকে, বাফারিং কারণ কি, এখানে তোমার বেজের পরিমাণটা অনেক বেশি থাকে, আমাদের বডিতে কি, আমাদের বডিতে অ্যাসিড না বেশি, তো এই জন্য কি হচ্ছে এখানে, বেজের পরিমাণটা অনেক, আমাদের বডি হচ্ছে নিট অ্যাসিড প্রডিউসার, এই জন্য বেজ যত বেশি হবে সেখানে তোমার বাফারিং ক্যাপাসিটিটা বেশি হবে, এই জন্য আমাদের বাইকার্বনেট বাফারটা বেশি বেশি ইফেক্টিভ, আমরা একটু পরে বলবো। এখন দেখো বাইকার্বনেট বাফার সিস্টেম, এটা মেকানিজম কিভাবে করে, তোমার স্ট্রং অ্যাসিড থেকে হাইড্রোজেন আসে, বা বাইকার্বনেটের সাথে এটা যোগ করে কার্বনিক অ্যাসিড করে, কার্বন ডাইঅক্সাইড আর ওয়াটার, এটা তোমরা ছোটবেলায় পড়েছো। আর সোডিয়াম হাইড্রোক্সাইড থেকে যখন বেজ আসে, যখন তখন কি হয়, কার্বনিক অ্যাসিডটাই বেজের সাথে রিয়েক্ট করে ওয়াটার এন্ড যে বাইকার্বনেট তৈরি করে, এইভাবে। এখন দেখো বাইকার্বনেট বাফারটা হচ্ছে মোস্ট ইম্পর্টেন্ট বাফার, ঠিক আছে, এর কারণ কি, আচ্ছা দেখো, প্রথম কারণ হচ্ছে তোমার বাইকার্বনেট বাফারের কি হয়, অ্যাসিড পার্টটুকু মেনটেইন হয়ে হচ্ছে রেসপিরেটরি সিস্টেম দ্বারা, আর বেস পার্টটুকু হয় হচ্ছে কিডনি সিস্টেম দ্বারা। ঠিক আছে, তাহলে দুই পার্ট আলাদা আলাদা হচ্ছে, তাহলে এক পার্ট আর একটা পার্টের সাথে ইন্টারফেয়ার করছে না, তাহলে যদি একটা কোনো সমস্যাও হয় তাহলে আরেকটা কিন্তু সেই একইভাবে কন্ট্রোল হচ্ছে। সেকেন্ড কি কজ আছে দেখো, ওয়ার্কস বোথ ইন
আইসিএফ অ্যান্ড ইসিএফ, মানে আইসিএফ অ্যান্ড ইসিএফ দুইটাতেই কাজ করছে এটা। আর ওয়ার্কস ইন কোঅপারেশন উইথ হিমোগ্লোবিন বাফার। ঠিক আছে, তাহলে আরেকটা বাফারের সাথে একসাথে কাজ করছে, তাহলে দুইটা যখন একসাথে কাজ করে তাহলে নিশ্চয়ই এর এফিসিয়েন্সি বেশি। আর এখানে আমি আগেই বললাম বেস কনসেন্ট্রেশনটা 20 টাইমস মোর দ্যান অ্যাসিড কনসেন্ট্রেশন। আমাদের বডি যেহেতু নিট অ্যাসিড প্রডিউসার, তাহলে বেস যত বেশি হবে তত আমাদের বাফারটা বেশি ইফেক্টিভ হবে। আর ডিসঅ্যাডভান্টেজ কি কি আছে? এটা হচ্ছে একটা উইক বাফার। উইক বাফার কেন? কারণ এর পিকেটা হচ্ছে মাত্র 6.1, আর সেখানে বডি পিএইচ আছে 7.4, তাহলে পিকে কিন্তু অনেক কম, এই জন্য এটা একটা উইক বাফার। আবার এটা কি কার্বনিক অ্যাসিডকে কিন্তু ব্যবহার করতে পারে না। ওকে, যদি আমাদের বডিতে কোনো কারণে কার্বনিক অ্যাসিড বেড়ে যায় তাহলে কিন্তু বাইকার্বনেট বাফারটা কাজ করবে না। এবার কি আছে ফসফেট বাফার। ফসফেট বাফারে একইভাবে মেকানিজমটা অলমোস্ট সেম, দুইটা একটু পড়বা তোমরা। এখন ফসফেট বাফারটা হচ্ছে এটা একটা স্ট্রং বাফার, আমি আগেরটা বলেছি উইক বাফার। কারণ কি এর পিকে ভ্যালু দেখো 7.8, অনেক বেশি কিন্তু 6.1, সরি 6.8, আর এখানে 7.4, মানে প্রায় কাছাকাছি বলা যায়, অতটা কাছাকাছি না যদিও, তবুও এটা একটা স্ট্রং বাফার। আর এটা কিন্তু আইসিএফ এ বেশি পরিমাণে কাজ করে। ঠিক আছে, তোমার ফসফেট বাফারটা। আর ইউরেনিক বাফার এটা কিন্তু মানে কিডনির মাধ্যমে বেশি কাজ করে। আর এটা কিন্তু কার্বনিক অ্যাসিডকে ব্যবহার করতে পারে, আগেটা আমি যেমন বলেছিলাম কার্বনিক অ্যাসিডকে ব্যবহার করতে পারে না। আর এটা কিন্তু ডিসঅ্যাডভান্টেজ কি আমি বলেছি আইসিএফ এ কাজ করে, বাট ইসিএফ এ কিন্তু তেমন একটা কাজ করে না। আর এটা কিছু ক্লোজড এন্ড সিস্টেম, মানে শুধুমাত্র কিডনি দ্বারাই ইয়ে হয়। আর ওটা কিন্তু আগেটা ছিল ওপেন এন্ড সিস্টেম, মানে দুইটা দ্বারাই কাজ হয়, যে বাইকার্বনেট বাফারটা কিডনি প্লাস লাংস দুইটাই। আর প্রোটিন বাফার সিস্টেম এটাও সেম, প্রোটিন একটু দেখবা তোমরা, এগুলো সবগুলোই পরেগুলো একই, অ্যাডভান্টেজ গুলো একটু পড়বা। আর ঠিক আছে, এটা অ্যাজ এ কেমিক্যাল বাফার, তাহলে ইফেক্টিভ ইন আইসিএফ, যেহেতু সেলের মধ্যে প্রোটিন বেশি থাকে এই জন্য। হিমোগ্লোবিন ব্যাপারটা একটু পড়বা, এখানে এই মেকানিজমটা পড়লে হচ্ছে। ঠিক আছে, আর অ্যামোনিয়াও সেম, এই ব্যাপারগুলো অলমোস্ট সবই সেম। কয়েকটা এই ডিসঅ্যাডভান্টেজ আর অ্যাডভান্টেজ গুলো একটু পড়বা তোমরা, এখানে অ্যাডভান্টেজ ডিসঅ্যাডভান্টেজ। এখন আসি অ্যালকালি রিজার্ভটা কি। অ্যালকালি রিজার্ভ হচ্ছে সাম টোটাল অফ অল বাফার বেসিস অফ বডি বাফার্স। ঠিক আছে, মানে বডিতে যতগুলো বাফার আছে, ঠিক আছে, বাফার সবগুলো বাফারের বেস, বাফার বেস যেটা আছে সেটা মিলে যতটুকু থাকছে আমাদের সেটা হচ্ছে অ্যালকালি রিজার্ভ। ঠিক আছে, যেমন আমি সাপোজ বাইকার্বনেট বাফার থেকে আমি বাফার বেস নিলাম, প্রোটিন বাফার থেকে নিলাম, টোটাল মিলে আবার যতটা হচ্ছে সেটা হচ্ছে অ্যালকালি রিজার্ভ। তো কম্পারিজন বিটুইন এটা একটু পড়বা তোমরা, এগুলো আমি বলেই দিয়েছি কোনটায় পিএইচ কত। আচ্ছা, পিকে ভ্যালুটা একটু পারলে একটু মুখস্থ করো। তুমি যদি কোনোটাও না পারো, বাইকার্বনেট আর ফসফেটটা একটু পড়ো, এই দুটো মেন ইম্পর্টেন্ট। আর এই দুটো একটু হালকা করে দেখেছো, এই দুটো অলমোস্ট দেখো সেম, একটা 6.4 থেকে 7.8, একটা 6.6 থেকে 7.8। এভারেজটা তোমাদের পড়া লাগবে না, জাস্ট রেঞ্জটা পড়বা। আর প্লাজমা কনসেন্ট্রেশন এটা লাগে না, এটা একটু পড়বো, এটা পড়বা, এটা এটা আর ওপেন এন্ড আর বাফারিং অফ বাইকার্বনেট, এটা তো জানোই, প্রথমটা পারে না বাকিগুলো পারে। আর এটা একটু পড়বা, ভোলাটাইল অ্যাসিড, ইউরিনারি বাফার, সবগুলো এই দুটো বাদে। আর বাফারিং ক্যাপাসিটি এটা। আর ইলেকট্রোলাইট তো জানোই কি কি আছে, সোডিয়াম পটাশিয়াম এগুলো। তো আমাদের পড়ালেখা এই পর্যন্তই, এই চ্যাপ্টারটা। সকলকে অনেক ধন্যবাদ, থ্যাংক ইউ অল। ভিডিওটি ভালো লেগে থাকলে অবশ্যই লাইক করো, আর বন্ধুদের মাঝে একটু শেয়ার করো, আর চ্যানেলটি সাবস্ক্রাইব করো।